ক্লাস দিছ? ক্লাস দিছে। ওকে, আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি জব মেডিসিনের পক্ষ থেকে। আর সাথে আছি আমি নাসির স্যার এবং রাতুল স্যার। আজকে খুব ধামাকা একটা ইংরেজি এবং বাংলার উপর ক্লাস হবে, খুব ধামাকা একটা ক্লাস হবে, ইংরেজিও হবে সাথে বাংলাও হবে, একসাথে বাংলা প্লাস ইংরেজি ক্লাস হবে, ধামাকা ক্লাস হবে। সুতরাং ক্লাসটা খুবই একটা জমজমাট ক্লাস হবে, এটা আপনারা বুঝতেই পারতেছেন। বিগত সালের যেগুলো বিসিএস পরীক্ষায় বারবার প্রশ্ন আসছে ওই প্রশ্নগুলো ব্যাখ্যা সহ সমাধান হবে। বিসিএস পরীক্ষার প্রশ্ন প্লাস প্রাইমারি প্লাস নিবন্ধন প্লাস 10 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষার আপডেট প্রশ্নগুলো আমরা সলভ করব বিভিন্ন টেকনিকের মাধ্যমে। মনে রাখার টেকনিক আমরা বলে দিব। তো এই প্রশ্নগুলো আপনাদের খুবই কাজে লাগবে, এই জন্য ক্লাসটা কিন্তু সবার করতে হবে। আর যিনি প্রিয়জনকে মেনশন করবেন এবং সর্বোচ্চ শেয়ার করবেন তার জন্য ক্যারিয়ার প্লাস বই তো থাকবেই, এটা নিশ্চিত থাকেন যে ক্যারিয়ার প্লাস বই আপনাদের জন্য বরাদ্দ থাকবে। গতকাল যারা সর্বোচ্চ শেয়ার করেছিলেন তাদের নাম কিন্তু লেখা হয়ে গেছে, ইনশাল্লাহ 2 থেকে 3 এবং 4 তারিখের ভিতরে তারা বই কিন্তু হাতে পেয়ে যাবেন। তো একটু ঝটপট একটু কমেন্ট করব আমরা কে কোন জায়গা থেকে আমরা আজকে লাইভ ক্লাসটা জয়েন করেছি, একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো। আর আজকে গিফট কিন্তু থাকবে, আর আমাদের ক্লাসে গিফট তো থাকে, এটা আপনারা জানেন, প্রতিদিনই কিন্তু গিফট দিয়ে দেই। সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু গিফট পায়। তো একসাথে 2 স্যার ধামাকা ক্লাস, 2 স্যার হবে, কোনো সমস্যা কোনো কারণ নেই, ঠিক আছে? আপনারা ঝটপট একটু জয়েন করে ফেলেন এবং আপনার প্রিয়জনকে মেনশন করে, কারণ আপনারা আপনাদের বন্ধুদেরকে মেনশন করেন যে কারণেই তারা জব মেডিসিনকে চিনে। আপনি একটু শেয়ার করেন, তার কারণেই আপনার আইডি থেকে কিছু স্টুডেন্ট আমাদেরকে চিনে। তো এরকম কিন্তু ছড়িয়ে যায় জব মেডিসিন সারা বাংলাদেশ থেকে সারা পৃথিবীতে। এর জন্য আপনাদেরকে আমরা বারবার বলি, আর কিছুই তো চাই না, আমরা এই যে ক্লাসগুলোর বিনিময়ে কোনো টাকা নিচ্ছি না। প্রতিদিন আমরা দেখেন একটা না একটা ক্লাস আমরা কিন্তু আপনাদের জন্য ফ্রি ক্লাস রাখি। আমরা যখন সময় পাই, সকালে পাইলে আমরা সকালে নিই, বিশেষ করে রাতে ক্লাস নিই, দুপুরে নিই। আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদেরকে একটা ফ্রি ক্লাস দেওয়ার জন্য। আর আমাদের পেইড বেজের স্টুডেন্টরা পেইড বেজের ক্লাস করবেন নিয়মিত, এক্সামগুলো দিবেন নিয়মিত, এর পাশাপাশি ফ্রি ক্লাসটাও করবেন, কারণ ফ্রি ক্লাসটা করলেও অনেক উপকার কিন্তু আছে। দেখি আমাদের কে কে আজকে লাইভ ক্লাসটা যুক্ত আছেন, একটু কমেন্টের মাধ্যমে একটু ঝটপট একটু জানিয়ে দেন। আর নামগুলো কিন্তু আমি বলে দিব, আর আপনাদের নামগুলো বললে কিন্তু তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। আর যাদের বিয়ে হয়ে গেছে তাদের আবার ডাবল বিয়ে কিন্তু হবে না। এটা আবার অনেকে মনে করতে যে নাসির স্যার যেহেতু আমার নামটা বলেছে স্যার আমার মনে হয় ডাবল বিয়ে হবে, না, এরকম কিন্তু না স্যার, ঠিক আছে? নামটা বলে দেবো, যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে হয়ে যাবে, আর যাদের চাকরি হয়নি তাদের জন্য দোয়া করে দিব। ইনশাল্লাহ জবও 2025 সালের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের মারিয়ামিতে নূর আছেন, আমাদের সপ্তাহে রাজকন্যা মিসকাত আহমেদ আছেন আমাদের, এবং সাথে আছেন আমাদের আবরার আলী, হুমায়রা আমাদের সাথে আছেন। এরকম আর কে কে আছেন একটু ঝটপট কমেন্ট করেন। আর এই যে আমাদের বইগুলো কেমন লাগতেছে, ক্যারিয়ার প্লাস বাংলা বইটা কেমন লাগতেছে পড়তে, একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যাদের কাছে ক্যারিয়ার প্লাস বই হলুদ কালারটা এবং এই কালারটা আছে, 2 কালারের মোড়কে আমাদের ক্যারিয়ার প্লাস বইটা কিন্তু বইটা কেমন লাগতেছে পড়তে এবং সর্বোচ্চ কমন থাকবে। আমরা বলেইছিলাম যে এই বইটা থেকে 100% কমন থাকবে যে কোনো চাকরি পরীক্ষায়, বিসিএস প্রাইমারি নিবন্ধন সব চাকরি পরীক্ষা। অন্য বাজারে বইয়ে আপনি খুঁজে না পাইলেও এটার ভিতরে খুঁজে পাবেন। তাই সুতরাং এইগুলো যে বই আছে এই বইটা কিন্তু একদম ফ্রি পাবেন। দেখেছি কারা এই বই পায়, শেষে ক্লাস শেষে কিন্তু আমি জানিয়ে দিব যে কারা এই বইটা পেলেন। গতকালও কিন্তু আমরা বলে দিয়েছি যে সর্বোচ্চ শেয়ারকারী যে বই পেয়েছিলেন, ইনশাআল্লাহ আজকে কিন্তু কুরিয়ার করা হয়ে গেছে, বই পেয়ে যাবেন, টেনশন নেওয়ার কোনো কারণে। আমি একটু শেয়ার করি, একটু দেখি তো কে কে আছেন আমাদের সাথে। দেখি আমাদের সাথে মেঘমালিকা আছেন আমাদের সাথে, সুলতানা রাজি আছেন আমাদের সাথে, বৃষ্টি আছেন আমাদের সাথে, এবং উমায়রা বলছে স্যার আপনার বিয়ের খবর শুনতে চাই। ইনশাআল্লাহ শুনে যাবো খুব শীঘ্রই। এবং রাকিব বিন সিরাজ আছেন আমাদের সাথে, সালাম দিয়ে ওয়ালাইকুম আসসালাম। শিব ইসলাম আছেন আমাদের সাথে, সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম। ইসরাত জাহান মিম আছেন আমাদের সাথে যুক্ত আছেন, সেফায়েত নূর আছেন আমাদের সাথে, ঝালকাঠি বরিশাল্লা, এবং শাহনাজ আশরাফ আছেন আমাদের সাথে যুক্ত আছে। আবরার আলী তিনি লিখছে মালদা, নালিতাবালি শেরপুর থেকে আছেন। চমৎকার হাতির একটা এলাকা, হাতি কিন্তু আক্রমণ করে। আমি একবার গিয়েছিলাম এই নালিতাবালি শেরপুর একটা পিকনিকে গিয়েছিলাম, সন্ধ্যা হয়ে গেছে, তখনই দেখি যে ওদিক দিয়ে হাতির দল দৌড়ে আসতেছে। আমরা গাড়িতে দ্রুত স্টার্ট দে ধুমাইয়া টান, তাদের টান দিয়ে আসতে চিন্তা করি হাতির যে সুর, ওর সামনে আমরা কিছুই না। যাই হোক, এরপর দেখি ইব্রাহিম আলী আছে আমাদের, রোকেয়া ইয়াসমিন, বাহ, এরপর স্বপ্না রহমান স্বপ্ন আছেন আমাদের, রানা সুরাই ইসলাম ঐশী আছেন আমাদের প্লাবন আহমেদ আছেন আমাদের সাথে যুক্ত, ভেরি গুড। জুই ইসলাম আছে স্যার আমার নাম বলেন আমি বিয়ে করতে চাই। আমাদের জুই ইসলাম বলেছে যে নাসির স্যার যদি আমি যদি তার নামটা বলে দিই তাহলে তার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। আচ্ছা জুই ইসলাম তোমার নামটা 5 বার বলে দেন, এবার কোরবানিতে তুমি কি হয়ে যাবা, তোমার বিয়েটা হয়ে যাবে। আর বিয়েটা হলে অবশ্যই আমাকে দাওয়াত দিবা, আমি আর রাতুল স্যার গিফট নিয়ে হাজির হয়ে যাব। কে আর সুজন আছেন আমাদের সাথে, চাপাই নবাবগঞ্জ থেকে, মামুর ব্যাটার দেশের থেকে, ইউনিক বয় হানিফা, ওয়াও অদ্ভুত বালক আছেন আমাদের সাথে, খাদিজা আছেন পিরোজপুর থেকে, আমাদের আর্ত গ্রুপ
গুরুল বেগ, আসসালামু আলাইকুম স্যার, আপনাদের সাথে কথা বলার মাধ্যমটা কি? আমাদের সাথে কথা বলার মাধ্যম হলো আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে, দেখবেন জব মেডিসিনের একটা, এই হটলাইন নাম্বারে কল দিলেই আমাদেরকে চাইলে আপনারা স্যারদের সাথে কথা বলতে পারবেন। এস এম মিথিলা সরকার, সুমাইয়া মার্জিনা, সুমা পটুয়াখালী থেকে আছে, ভেরি গুড মর্নিং। জাহান আছেন আমাদের, সুমা আক্তার আছেন আমাদের, ফরোজা আইরিন, শিরিন জামান জয়েন করেছেন, ইব্রাহিম আলী, স্বপ্ন রহমান স্বপ্ন আছেন, আরো কতগুলো নাম আমি বললাম, শামসুনার কানিস ময়মনসিংহ থেকে আছে, নাইমা আক্তার, আবার বাহ চমৎকার, নিপা হালদার গোপালগঞ্জ থেকে, সুমি ইসলাম, বিপ্লব আহমেদ সালাম, ওয়ালাইকুম আসসালাম, স্বপ্নের রাজকন্যা, বাহ চমৎকার, তাহমিনা আক্তার, সুলতানা রাজিয়া, ফাতেমা খাতুন, দিনেশ সূর্য, আফরোজা এরিন, বাহ কতগুলো নাম বলে দিলাম, শিলা রুবি দাস, সাজিরা শারমিন, কে আর সুজন, ফাতেমা জান্নাত, হিমো, ঝটপট 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 দেখি কে কটা শেয়ার করলেন। সর্বোচ্চ কেরিয়ার প্লাস বইটার আজকে কে হবে সেই সর্বোচ্চ পুরস্কারধারী? কেরিয়ার প্লাস বইটা কে পাবেন আজকে? সেই চাঁদ মুখখানা দেখতে চাই, কে লেডিস নাকি জেন্টস সেটা আমরা দেখবো। স্যার তাহলে আমরা দেখবো আজকে অলরেডি 188 হয়ে যাবে, আমরা 200 জন জয়েন করলেই ধুমতার একটা ক্লাসটা আমরা শুরু করে দিব। এবং তো নিয়ে আছেন আমাদের সাথে রোকেয়া ইসলাম, আমাদের রাত্রিকান্ত রায় স্যার, আমি লালমোহনের থেকে দেখছি, থ্যাংক ইউ। রাকিবা সুলতানা তিনিও আছেন আমাদের সাথে, শাহ আমানত আছেন আমাদের সাথে, একা পাখি আছেন আমাদের, শাহ আমানত শাহ লুঙ্গি আছেন একটা। হ্যাঁ আমরা কিন্তু লুঙ্গি কিনতে গেলে আমি দেখি মামা শাহ আমানত শাহ লুঙ্গি কেনেন, এই লুঙ্গিটা কিন্তু অনেক বেটার। ভিআইপি একটা বংশ, ও শাহ বংশ, ওই সালমান শাহ, হ্যাঁ ভিআইপি একটা সালমান শাহ। ওকে, ভোরের শিশির, আবার রানা সুরাইয়া ইসলাম ঐশী আমার নামটাও বলেছেন স্যার। হ্যাঁ তোমার নামটা বলেছি, তোমার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নাই। দিনা আছেন আমাদের সাথে, আবু ইউসুফ, আর তোমরাও আমার নামটা বেশি বেশি নাও যাতে আমারও তাড়াতাড়ি বিয়ে হয়। কি কথা সত্য না? আমি তোমাদের নাম বারবার নিচ্ছি, তার মানে তোমাদের বিয়েটা হয়ে যাবে, তাহলে আমি কি, আমি না খাই মরবো? আমি খরায় ভুগতেছি না? এই জন্য তোমরা আমার নামটা বেশি বেশি নাও যাতে আমারও তাড়াতাড়ি কি হয়ে যায়, বিয়ে হয়ে যায়। ওকে, তো এরপরে আর কে কে আছেন আমাদের? আকবর আলী আছেন আমাদের সাথে, সেতু সরকার গাজীপুর থেকে যুক্ত হয়েছেন। কাঁঠালের রাজধানী বলা হয় কোথায়? গাজীপুরে কাঁঠালগুলো কিন্তু অনেক জোস, অনেক কাঁঠালগুলো ওই মিয়া বড় বড় কোয়া, তুমি দেখলা কই? ওই গাজীপুরে কাঁঠাল তো ছোট ছোট, বড় আছে। তার মানে রাতুল স্যার মনে হয় বড়টা খাইছে, আমি তো ছোটটা, আমি মানুষ ছোট, আমি ছোটটাই খাই। রাতুল স্যার সবাই বড়টাই পছন্দ করে, যাই সে বড় কোষের কাঁঠালি সে খাইছে। আচ্ছা দেখি আমাদের সাথে জান্নাতুল ফেরদৌস আছেন আমাদের, লাবিব শেখ আছেন আমাদের সাথে, এবং এই কি আছে এই জিয়াও ইয়াং নাকি চুং জাং ছুং বরিশাল থেকে আছেন কিন্তু তিনি। আমাদের রাজীব শেখ আছেন স্যার, রাতুল স্যার ক্লাসগুলো অসাধারণ, থ্যাংক ইউ ভাইয়া। সুমাইয়া আঞ্জুম তিথি আছেন পটুয়াখালী থেকে, ইদ্রিস ইমরান আছেন, ইব্রাহিম কলিম আমাদের মির্জাগঞ্জ থেকে আছেন, মুস্তাফিজ বিন মোহাম্মদ আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। নাসিমা আক্তার এবং তানজিল রহমাতানো, কুয়াশার অন্তরালে রোকেয়া ইসলাম খুলনা থেকে আছেন আমাদের সাথে। এই যে দেখেন সবার নামগুলো যে বলে দিলাম, সবার চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ, সবার বিয়ে হয়ে যাবে। আমি বলেছিলাম 200 হলে আমরা ক্লাসটা শুরু করে দিব, ইনশাল্লাহ আমাদের 200 প্লাস হয়ে গেছে, ঝাঁকানাকা ক্লাসটা শুরু হয়ে যাবে। স্যার লাইট ক্যামেরা অ্যাকশন, রাতুল স্যার ফাটিয়ে দেবেন স্যার। অবশ্যই। আসসালামু আলাইকুম, আশা করি বোর্ড সবকিছু এগুলি ক্লিয়ার, তাই না? এই তো পেয়েছি স্যার। ওকে, তাহলে দেখেন আজকে ক্লাসে যে টপিক, এক ক্লাসে 4 মার্ক কমন ইনশাল্লাহ, এবং খুব গুরুত্বপূর্ণ ইংরেজি ব্যাকরণ অংশে প্রশ্ন সমাধান। কিছু কিছু কোশ্চেন আছে যে কোশ্চেন গুলি একটা সমাধান করলে সাথে সাথে 8 থেকে 12টা কোশ্চেনে সলভ হয়ে যায়। একটা নিয়ম জানলে 8 থেকে 12টা নিয়ম অটো হয়ে যায়। সেই কোশ্চেন গুলি হচ্ছে 1 বাই 1 আজকে সলভ করবে ইনশাল্লাহ। আমি কি বুঝাতে পারছি? খাতা নেন, কলম নেন, নোটগুলি সাথে করে রাখেন। এখানে দেখেন স্যার মাত্র 20টা কোশ্চেন এখানে সিলেক্ট করেছে, বাট 20টার মধ্যে এখানে প্রায় 150 থেকে 180টা কোশ্চেন আছে। বুঝতে পারছেন ব্যাপারটা? এগুলি তাহলে বুঝেন। হ্যাঁ, বিসমিল্লাহ করে তাহলে শুরু করে দিচ্ছি। তো দেখেন, রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ আ ড্যাশ। তাহলে দেখেন রিডিং হচ্ছে একটা পড়াশোনা, আসলে একটা চমৎকার একটা অভ্যাস, ঠিক আছে? পড়াশোনার অভ্যাসটা খুবই ভালো। এই আন্ডারলাইন যে শব্দটা আছে এটা আসলে কি এখানে হচ্ছে মিন করতেছে? ভার্বাল নাউন, পার্টিসিপল, ভার্ব নাকি জেরান্ট? আগে অপশন দেখে আমাকে কি করতে হবে? অপশন টেস্ট করতে হবে। অপশন নিয়ে আমাকে আপনাকে কি করতে হবে? সাইড কাটতে হবে। বুঝতে পারছেন? অপশন এখানে দেখেন কি বলছে জিনিসটা, এটা খেয়াল করি আমরা। ভার্বাল নাউন, ভার্বাল নাউন যেটা আছে এক পাশে আর্টিকেল থাকবে, এক পাশে প্রিপজিশন থাকবে, মাঝখানে ভি প্লাস আইএনজি থাকবে, যেটা আছে এখানে ভার্বাল নাউন হিসেবে কাজ করবে না, দেখতে নাউনের মতো লাগে। এখন খেয়াল করেন একটা জিনিস খেয়াল করেন, এই যে এখানে জেরান্ট বা পার্টিসিপলের যে ব্যাপারটা আছে, একটা নাউন কথাটা বুঝেন, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কথাটা একটু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? একটা নাউন যেভাবে কাজ করে, লেখেন নাউন যেভাবে কাজ করে, খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। এটা খেয়াল করবেন, বই খাতার এক কর্নারে এটা পড়ে থাকে, বাট আপনারা পড়েন না, ঠিক আছে? সবাই অ্যান্সার লিখতেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, ব্যাখ্যাটা এখন শুনেন, ঠিক আছে?
একটা নাউন কিভাবে কাজ করে, একটা নাউন 5 ভাবে কাজ করে। ঠিক আছে, একটা নাউন প্রথমে হচ্ছে নাউন অ্যাজ আ সাবজেক্ট, নাউন অ্যাজ আ সাবজেক্ট। তার মানে নাউন কি হিসেবে কাজ করে, সাবজেক্ট হিসেবে কাজ করে। নাউন কি হিসেবে কাজ করে, সাবজেক্ট হিসেবে কাজ করে। একটা সেন্টেন্সের সাবজেক্ট কোথায় থাকে, ভার্বের আগে থাকে। সাবজেক্ট তো কখনো ভার্বের পরে থাকবে না, আপনার কি নরমালি ভার্বের আগে থাকে। ঠিক আছে, এখানে একটা শব্দ লিখছি দেখেন যে সুইমিং, সুইমিং is a good exercise, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সুইমিং একটা ভালো ব্যায়াম। তাহলে এখানে একটা শব্দ আছে দেখেন ইজ, খেয়াল করি ইজটা কি আমার ভার্ব। একটু বোর্ডের দিকে সবাই তাকাই, এই জিনিসগুলো টুকটাক জিনিসগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করেন যে এখানে কি ব্যাপার, কি মানে কি ব্যাপারে কথাগুলি বলা হয়েছে। হ্যাঁ, না বুঝতে পারলে জানাবেন। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, এখানে ইজটা কি আমার ভার্ব। ভার্বের আগে যেটা থাকবে এটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টেরই আরেক নাম হচ্ছে কি, আমরা নাউন বলবো। সাবজেক্টের আরেক নাম নাউন হইতে পারে, অথবা নাউনের পরিবর্তে প্রোনাউনও বসতে পারে। এই যে সকল, আমরা সুইমিংটা কি আমার এখানে নাউন, যে সকল নাউনের শেষে আইএনজি যুক্ত হবে ওটাকে আমরা বলবো হচ্ছে জেরান্ড। কথা কি ক্লিয়ার? কোন নাউনের শেষে যদি আইএনজি থাকে তাহলে এটাকে আমরা কি বলবো, নাউনের সাথে যদি আইএনজি যুক্ত হয় তখন এটাকে আমরা বলবো জেরান্ড। আপনারা উচ্চারণ করেন জিরান্ড, বা এটা আদা, জিরা, পেঁয়াজ এগুলি না। অনেকে বলেন এভাবে জিরান্ড, এটা জিরান্ড না, উচ্চারণ কি জেরান্ড। উচ্চারণটা খেয়াল করবে, এটাকে কি বলা হয় জেরান্ড। বুঝতে পারছি? তাহলে এখানে কি বলা আছে দেখেন, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে এখানে ইজটা হচ্ছে আমার ভার্ব, ভার্বের আগে যেটা থাকে ওটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের আরেক নাম কি আমরা কি বলবো, নাউন। সাবজেক্টের আরেক নাম কি, নাউন। এই নাউনের শেষে যদি আইএনজি যুক্ত হয় তখন এটা হয়ে যাবে আমার কি জেরান্ড। আমি কি বুঝাতে পারছি? তাহলে নাউন হচ্ছে এভাবে সাবজেক্ট হিসেবে কাজ করে। তাহলে এখানে দেখেন রিডিং ইজ এন এক্সেলেন্ট হ্যাবিট, এই ইজটা কি আমার এখানে ভার্ব। তাহলে ভার্বের আগে কি থাকবে, সাবজেক্ট। যেটাই সাবজেক্ট, এই সাবজেক্টের আরেক নাম কি নাউন। এই নাউনের সাথে দেখেন তো আইএনজি ফরম্যাট আছে, তার মানে এটাকে আমরা কি বলবো জেরান্ড। উচ্চারণ কি জেরান্ড, নট জিরান্ড। আপনারা ম্যাক্সিমাম এখানে ভুল করেন, জিরা জিরা বলেন, কোন জিরা টিরা এগুলি দিয়েন না। ঠিক আছে, একজন লেখছে ইজ দ্বারা রিপ্লেস করা হয়, এইগুলি একটা দুইটা মিলবে, সাবজেক্ট হিসেবে মিলবে আর অবজেক্ট হিসেবে মিলবে, বাকি অন্য ফরম্যাটে আসলে কিন্তু এটা মিলবে না। তাই ওই ফরম্যাটটা আপনারা সবসময় ইউজ করতে পারবেন, নয় কারণ না। ঠিক আছে, এখন দেখেন একটা নোট দেখাচ্ছে, আপনাকে একটু খেয়াল করেন। একটা নোট দেখাচ্ছে, একটু খেয়াল করেন। 2 নাম্বার দেখেন, নাউন কি হিসেবে কাজ করে, নাউন অ্যাজ অ্যান অবজেক্ট। নাউন হচ্ছে অবজেক্ট হিসেবে কাজ করে। প্রথমটা সাবজেক্ট দেখালাম না, এখন দেখেন অবজেক্ট হিসেবে কি কাজ করে। অবজেক্ট মানে কি, একটা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই, একটা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে ইফ উই গেট দ্য অ্যান্সার দেন ইট উড বি অবজেক্ট, তখন এটাকে আমরা কি বলবো, অবজেক্ট বলবো। ঠিক আছে, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেতে হবে। তাহলে এখানে আমি দেখলাম, আমি এখানে লিখছি I love reading, I love reading। আবার এখানে আমি বললাম, রিডিং এর নিচে আন্ডারলাইন করলাম। আবার এখানে আমি বললাম যে I love reading, হ্যাঁ। তারপর এখানে আমি বললাম স্টপ, হ্যাঁ, স্টপ টকিং। পরীক্ষার হলে এই ডায়লগটা সব টিচাররা দেয় না, স্টপ টকিং। কথাটা বুঝতে পারছে? তাহলে এখানে দেখেন আই লাভ রিডিং, আমি কি ভালোবাসি, আমি পড়তে ভালোবাসি। আই লাইক রিডিং, আমি পড়তে পছন্দ করি। তাহলে দেখেন লাভ হচ্ছে আমার ভার্ব, অবজেক্টটা ভার্বের শেষে থাকে, তাই না? তাহলে এই ভার্বকে আমি কোশ্চেন করতেছে যে আমি কি করতে পছন্দ করি, এখানে লিখে দিছে রিডিং। তার মানে এই রিডিংটা হচ্ছে কি আমার অবজেক্ট। এই অবজেক্ট, যেটাই অবজেক্ট ওটা আরেক নাম আমরা কি বলবো, নাউন। বুঝতে পারছি? একটু আগে কি বললাম, যেটাই সাবজেক্ট, সাবজেক্টের আগে যেটা থাকে ওটা হচ্ছে সাবজেক্ট, আরেক নাম আমরা নাউন বলবো, অথবা নাউনের পরিবর্তে প্রোনাউন বসতে পারে। আরেকটা কি বলছে, যদি নাউনের শেষে যদি আইএনজি ফরম্যাট থাকে তখন এটা হয়ে যাবে জেরান্ড। তাহলে নাউনের সাথে এটা কি আইএনজি আছে না, তখন এটাকে আমরা কি বলবো, জেরান্ড। সবাই বুঝছি না আমি একাই বুঝছি? বুঝতে পারছে সবাই? তাহলে এটা কি নাউনের পরিবর্তে, নাউনের সাথে যদি আইএনজি ফরম্যাট থাকে তখন এটাকে বলবো আমরা জেরান্ড। এরকম দেখেন স্টপ টকিং, কি স্টপ করতে বলা হয়েছে, এখানে কি স্টপ করতে বলা হয়েছে, দেখেন স্টপটা হচ্ছে আমার ভার্ব। তাহলে ভার্বকে কোশ্চেন করব, কি স্টপ করার কথা বলা হয়েছে।
কথা স্টপ করার কথা বলে, যে কি দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাওয়া গেছে, তাহলে স্টপ টকিং এটা হচ্ছে কি আমার অবজেক্ট। এই অবজেক্টের আরেক নাম কি নাউন। এই নাউনের সাথে আবার কি আছে আইএনজি, তার মানে এটার আরেক নাম কি জেরান্ড। এটার আরেক নাম কি জেরান্ড। বুঝছি আপনারা অনেকে এখানে পার্টিসিপল অ্যান্সার দিচ্ছেন, পার্টিসিপল হবে না এটা। আবার যদি বলেন যে হ্যাঁ স্টার্ট রাইটিং, সকাল 10টায় পরীক্ষা হইলে বলে না এই লেখা শুরু করো সবাই, স্টার্ট রাইটিং, সেই স্টার্ট রাইটিং। তাহলে কি স্টার্ট করতে বলা হয়েছে রাইটিংটা, তার মানে এটা হচ্ছে আমার অবজেক্ট, অবজেক্টের আরেক নাম হচ্ছে আমার নাউন, নাউনের সাথে যেটা বসে ওই নাউনের সাথে যদি আইএনজি থাকে তখন এটা হয়ে যাবে আমার জেরান্ড। সবাই বুঝতে পারছে না? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা টপিক। পরীক্ষায় এই দুইটার বাইরে সবচেয়ে বেশি যেটা আসে যে প্রেপোজিশনের পর, প্রেপোজিশন, ঠিক আছে, নাউন আফটার দ্য প্রেপোজিশন, প্রেপোজিশনের পর নাউন বসে, কি বসে নাউন বসে প্রেপোজিশনের পর, ঠিক আছে, প্রেপোজিশনের পর নাউন বসে। যেমন এখানে আমি লিখলাম আই এম অ্যাফ্রেড, ঠিক আছে, অফ স্মোকিং। দেখেন আই এম অ্যাফ্রেড অফ স্মোকিং, পরীক্ষায় সবচেয়ে বেশি এই নিয়মটা আসে। এই নিয়মের পাশে লেখেন f.f.i, ফাটাফাটি ইম্পর্টেন্ট। এই নিয়মের পাশে লেখেন f.f.i, ফাটাফাটি ইম্পর্টেন্ট। রিডিং জেরান্ড আইএনজি, হ্যাঁ পরেরটা আইএনজি হয়, ঠিক আছে, আইএনজি হয় এটা জেরান্ডের কাজ করে, হ্যাঁ নাউনের কাজ করে, ওটার সাথে আবার জেরান্ডের কাজ করে। এখন দেখেন আই এম অ্যাফ্রেড অফ স্মোকিং, তার মানে কি আমার স্মোকিং করতে ভালো লাগে না বা আমি স্মোকিংটাকে ভয় পাই, ঠিক আছে, এটা খুব বাজে একটা অভ্যাস, ঠিক আছে, যারা করেন এগুলো ছেড়ে দিবেন। এখন দেখেন এই যে আন্ডারলাইনের অংশের আগেটুকু কি আছে প্রেপোজিশন আছে না, তাহলে প্রেপোজিশনের পর আমরা কি বলতে লিখছি নাউন বসে, তার প্রেপোজিশনের পর যে শব্দটা বসলো এটা হচ্ছে আমার নাউন, এটা কি আমার নাউন। এই নাউনের সাথে আবার কি যুক্ত হইলো আইএনজি, তার মানে কোন নাউনের সাথে যদি আইএনজি যুক্ত হয় তখন এটা হয়ে যাবে আমার জেরান্ড। বুঝতে পারছে সবাই? সবাইকে বুঝতে পারছে? 5 ভাবে কাজ করে। হ্যাঁ একজন লিখছেন একা বাকি প্রেপোজিশনের পর নাউন বসে, থ্যাংক ইউ সো মাচ, স্মোকিং জেরান্ড, ওকে থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। তাহলে তো মোটামুটি সব বুঝতে পারছি আমরা, তাই না? এই তিনটা ফরম্যাটটা বেশি ইম্পর্টেন্ট। আর একজন লিখছিল, হ্যাঁ একজন লিখছিল যে এটা কি রাতুল স্যারের ক্লাস চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। একজন লিখছিলেন আপনি কি যে ইট দ্বারা রিপ্লেস করা হয়, বাইরে ইট দ্বারা শুধু সাবজেক্ট হিসেবে এবং অবজেক্ট হিসেবে রিপ্লেস করে অ্যান্সার পাবেন। এইসব প্রেপোজিশন হিসেবে কি আপনি ইট দ্বারা রিপ্লেস করে কখনোই অ্যান্সার পাবেন না। তাই যেই সবসময় মাথা রাখবেন যেই সকল শর্টকাট নির্দিষ্ট কিছু জিনিসের জন্য প্রায়োরিটি দিবে সেই শর্টকাট গুলি কখনো আয়ত্তে রাখবেন না, মাথায় রাখবেন না। যে সকল শর্টকাট মোটামুটি 99% কভার করবে সেগুলিতে সবসময় প্রায়োরিটি দেন, সমস্যা নাই। বাট যে সকল শর্টকাট কখনো অল্প কিছুতে প্রায়োরিটি দিবে, মানে 10% বা 30% প্রায়োরিটি দিবে, 70% প্রায়োরিটি দিবে না, মিলবে না, তাহলে সেই সকল শর্টকাট কখনোই ব্যবহার করবেন না। বুঝতে পারছে? অতএব এটা খেয়াল করেন। তো 3 নম্বরটা আমি আবারও রিপিট করছি, প্রেপোজিশনের পর সবসময় নাউন বসে, যেমন আই এম অ্যাফ্রেড অফ স্মোকিং, অফ এর পর অফটা একটা প্রেপোজিশন, এটার পর যেটা বসছে এটা কি নাউন, এই নাউনের সাথে আইএনজি আছে তখন সেটা হয়ে গেল জেরান্ড। তার মানে কি নাউনের সাথে কার সম্পর্ক? জেরান্ডের সম্পর্ক। জেরান্ডের সাথে কার সম্পর্ক? নাউনের সম্পর্ক। সবাই বুঝছি না? ক্লিয়ার স্যার? আসসালামু আলাইকুম। আসসালাম, ওকে। তাহলে এখন দেখি তাহলে এখানে আমার অ্যান্সার আসতে থেকে যেহেতু এটা আমার সাবজেক্ট হিসেবে কাজ করে, তার মানে এটা হচ্ছে আমার নাউন, এটার সাথে আবার আইএনজি যুক্ত আছে, তার মানে এটাকে আমরা কি বলতে পারবো? জেরান্ড। তাহলে আমার অ্যান্সারটা হবে জেরান্ড। দেখেন একটার সাথে কতগুলি ব্যাখ্যা দিয়েছে, খেয়াল করছেন? আর পরীক্ষা আসার মতো কোনটা? ওই প্রেপোজিশনের নিয়মটা। হ্যাঁ এখানে প্রেপোজিশনের পাশে লিখে দিয়েছে f.f.i, ফাটাফাটি ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন? এটা মাথায় রেখে না, প্রেপোজিশনের পর শুধু প্রেপোজিশনের পর সিঙ্গেল কোন ওয়ার্ড থাকলে এটা সবসময় নাউন হয়, মাথায় রাখবেন। হ্যাঁ ঠিক আছে, ওকে। এরপরে দেখেন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এখানে কি বলা আছে একটু খেয়াল করেন। দিস ইজ আ ওয়াকিং স্ট্রিট, দ্য আন্ডারলাইন ইজ এন ড্যাশ, জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ নাকি ভার্বাল নাউন। কোশ্চেন কিভাবে সাজিয়েছি জানেন? আপনাদের জেরান্ড পার্টিসিপলের সমস্যা এগুলি একসাথে করছে যাতে একটার সাথে আরেকটা রিলেট করে পড়াইতে পারি। বুঝতে পারছি? এখন দেখেন দিস ইজ এ ওয়াকিং স্ট্রিট, এখানে একটা শব্দ আছে আ ওয়াকিং স্ট্রিট, খেয়াল করেন, ঠিক আছে?
জি স্যার আমি একাই বুঝছি। ওকে, মোরাও ফাটাফাটি বুঝছি, একটু খেয়াল করেন। এই যে ওনাকে লিখতেছেন 2 এর বি, কেউ লিখতেছে জেরান, অ্যান্সারটা একটু খেয়াল করেন। হ্যাঁ, দিস ইজ আ ওয়াকিং স্ট্রিট। এই যে শব্দটা, এটাকে আমরা বলি ডিটারমিনার। এটাকে আমরা কি বলি? ডিটারমিনার। ঠিক আছে, সবসময় মাথায় রাখবেন একটা জিনিস, ডিটারমিনার, ঠিক আছে, প্লাস ওয়ান ওয়ার্ড, ডিটারমিনার প্লাস ওয়ান ওয়ার্ড, ঠিক আছে। আর এখানে আমি লিখছি পাংচুয়েশন অথবা প্রেপোজিশন অথবা কনজাংশন। এই শব্দটা এখানে লিখলাম 1 নাম্বার। আর 2 নাম্বার একটা জিনিস লিখছি, একটু ভালো মতো খেয়াল করেন। ডিটারমিনার প্লাস সেকেন্ড ওয়ার্ড প্লাস ফার্স্ট ওয়ার্ড, কি প্লাস ফার্স্ট ওয়ার্ড। আর এখানে আমি লিখছি পাংচুয়েশনের শর্টকাট, প্রেপোজিশনের শর্টকাট আর কনজাংশনের শর্টকাট। ঠিক আছে, এটা হচ্ছে কনজাংশন। হ্যাঁ, কনজাংশন, CONJ। এখন দেখেন কোন ডিটারমিনার তো আমরা চিনি, তাই না? নির্দিষ্ট বা অনির্দিষ্টতা ভাবে যে সকল শব্দগুলি আসে সেগুলোকে আমরা বলি ডিটারমিনার। যে সকল শব্দ দিয়ে নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা বোঝায় সেগুলোকে আমরা বলি কি? ডিটারমিনার। আই হ্যাভ, ঠিক আছে, আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। ঠিক আছে, সাম্মি আনসার দিছো 20, কি 20 বলতেছে বি। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো সবাই, আপনারা খেয়াল করেন একটু। আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে, এটা কি ফিক্সড না? নির্দিষ্ট হয়ে গেল। এই এ দিয়ে কিন্তু আমরা নির্দিষ্ট বলছি, এটা হচ্ছে ডিটারমিনার। আই হ্যাভ সাম পেন্স, তার মানে কি আমার অনেক কলম আছে। সাম মানে কি? কিছু, তার মানে কিছু। কয়টা কলম আছে আমি কিন্তু এখানে আপনাকে বলছি না যে কয়টা কলম আছে, তাহলে সাম দ্বারা অনির্দিষ্টতা বোঝাচ্ছে, এগুলো হচ্ছে আমার ডিটারমিনার। বুঝতে পারছি? দিস ইজ মাই পেন, আমি বলেই দিলাম এটা আমার কলম। মাই দিয়ে আমি কি করলাম? নির্দিষ্ট করলাম। দিস ইজ দেয়ার, হ্যাঁ দেয়ার পেন, এটা তাদের কলম। কাদের কলম, কয়জনের কলম, এটা কিন্তু আমি নির্দিষ্ট করতে পারি নাই। তাহলে এখানে দেয়ার শব্দটা, মাই শব্দটা, হিজ শব্দটা, হার শব্দটা, ইয়োর শব্দটা, আওয়ার শব্দটা যা আছে এগুলো সবই হচ্ছে কি আমার ডিটারমিনার। মেনি, মাচ, ফিউ, আ ফিউ, লিটল, আ লট অফ, দিস, দ্যাট, দিস, দোজ, যত যা আছে, এ এন দি, তারপরে নো, এগুলি সবই হচ্ছে আমার ডিটারমিনার। এখন দেখেন এই ডিটারমিনারের পর যদি সিঙ্গেল কোনো ওয়ার্ড থাকতে পারে, এই যে ডিটারমিনার এবং এটা কি পাংচুয়েশন, এটা কি প্রেপোজিশন, এটা কি কনজাংশন, সবাই বুঝি। ডিটারমিনার এবং পাংচুয়েশনের মাঝখানে, ডিটারমিনার এবং পাংচুয়েশনের মাঝখানে কথাগুলো বোঝার চেষ্টা করেন। ডিটারমিনার এবং পাংচুয়েশনের মাঝখানে সিঙ্গেল কোন শব্দ থাকলে এটা সবসময় কি হবে? নাউন হবে। এটা সবসময় কি হবে? নাউন হবে। বুঝতে পারছি? ডিটারমিনার এবং প্রেপোজিশনের মাঝখানে যদি সিঙ্গেল কোন শব্দ হয় এটা সবসময় নাউন হবে। ডিটারমিনার এবং কনজাংশনের মাঝখানেও যদি সিঙ্গেল কোন শব্দ হয় এটা কি হবে? নাউন হবে। বুঝতে পারছি? আর যদি দুইটা ওয়ার্ড থাকে, ফার্স্ট ওয়ার্ড সেকেন্ড ওয়ার্ড, ডিটারমিনার এবং পাংচুয়েশনের মাঝখানে যদি দুইটা ওয়ার্ড থাকে, ডিটারমিনার এবং প্রেপোজিশনের মাঝখানে যদি দুইটা ওয়ার্ড থাকে, ডিটারমিনার এবং কনজাংশনের মাঝখানে যদি কি দুইটা ওয়ার্ড থাকে, তাহলে ফার্স্ট ওয়ার্ড, ঠিক আছে, ফার্স্ট ওয়ার্ডটা সবসময় কি হবে? নাউন, ফিক্সড। আর নাউনের সাথে সেকেন্ড ওয়ার্ড সবসময় কি হয়? অ্যাডজেক্টিভ হয়। কি হয়? অ্যাডজেক্টিভ হয়। কথাটা বুঝতে পারছেন? এখানে সবসময় মনে রাখবেন যে পাশে নাউন বসবে, নাউনের পাশে সবসময় অ্যাডজেক্টিভ বসবেই। এখানে আমি একটা কথা লিখছি, দেখেন, অ্যাডজেক্টিভ লাভস নাউন। এখানে কি লেখা? অ্যাডজেক্টিভ লাভস নাউন, মানে কি অ্যাডজেক্টিভ নাউনকে ভালোবাসে। অ্যাডজেক্টিভ নাউনকে ভালোবাসে। যে যাকে ভালোবাসে এটা তো দূরে সরে যেতে পারবে না। যেভাবে হোক, আজকে হোক, কালকে হোক, 10 বছর পরে হোক, এরা কাছে আসবেই। বুঝতে পারছেন? তার মানে কি নাউনের পাশে সবসময় কে বসবে ভাই? অ্যাডজেক্টিভ বসবে। বুঝতে পারছেন? তাহলে এখানে দেখেন দিস ইজ এ ওয়াকিং স্ট্রিট, তাহলে এটা হচ্ছে আমার ডিটারমিনার, এই যে ডিটারমিনার। আর এখানে কি ফুল স্টপ, ফুল স্টপ মানে কি পাংচুয়েশন। ডিটারমিনার পাংচুয়েশন মাঝখানে কয়টা শব্দ? দুইটা। তাহলে এই যে প্রথম যে ওয়ার্ডটা, ফার্স্ট যে ওয়ার্ডটা, এটা ফিক্সড কি হবে? নাউন। যদি এটা নাউন হয় এটার পাশে তাহলে কে বসবে? অ্যাডজেক্টিভ। কে বসবে? অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের সাথে আবার কি আছে? আইএনজি আছে। অ্যাডজেক্টিভের সাথে যদি আইএনজি থাকে তাহলে ডানেও তাকাবেন না, বাঁয়েও তাকাবেন না, এটা হয়ে যাবে পার্টিসিপল। এটা কি হয়ে যাবে? পার্টিসিপল। নাউনের সাথে যদি আইএনজি যুক্ত হয় তখন এটা হয়ে যায় জেরান। অ্যাডজেক্টিভের সাথে যদি আইএনজি যুক্ত হয় তখন এটা হয়ে যায় পার্টিসিপল। আমি কি বুঝাতে পারছি?
বুঝতে পারছি, একদম ব্যাখ্যা সহ ঠান্ডা মাথায় বুঝাচ্ছি। এই ক্লাসগুলি রেকর্ড থাকবে, বারবার এগুলি শুনবেন, দেখবেন কি চমৎকার লাগবে, জিনিসগুলি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে দিস ইজ এ ওয়াকিং স্ট্রিট, তার মানে এখানে ওয়াকিং এর কথা বলছে সেকেন্ড ওয়ার্ড। সেকেন্ড ওয়ার্ডটা কি আমার অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের সাথে আবার কি আছে আইএনজি, তার মানে এটা হয়ে যাবে আমার পার্টিসিপল। এটা কি হয়ে যাবে আমার পার্টিসিপল। আমার অ্যান্সার কোথায়, এই যে আওয়ার অ্যান্সার উড বি বি। ঠিক আছে, আমাদের অ্যান্সারটা কি বি, পার্টিসিপল। বুঝছি না সবাই? ওকে, সবাই বুঝতে পারছে? জান্নাতুল ফেরদৌস, অসাধারণ টেকনিক, থ্যাংক ইউ সো মাচ। আমরা তো জানি আর্টিকেলের পরে ওয়ার্ডে নাউন হয়। ঠিক আছে নাইম ভাই, দেখেন এটা আর্টিকেল না, এগুলো ডিরেক্ট আমরা আর্টিকেল বলি না, আমরা বলি ডিটারমিনার। তারপর ডিটারমিনারকে যখন ভাগ করি তখন এটা হয়ে যায় আর্টিকেল। আপনি ওইভাবে বলতে পারেন, কোনো সমস্যা নেই। সবাই বুঝছি না? হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন পরের কোশ্চেনটা চলে যাচ্ছি। দে টু লাভ ইচ আদার। ঠিক আছে, তার মানে কি দে লাভ ইচ আদার, ইট ইজ এন এক্সাম্পল অফ ড্যাশ। দেখেন এইগুলি দেখা যায় আপনাদের দশম গ্রেড থেকে শুরু করে আপনার কি 20তম গ্রেড, এটা তো কম্পালসারি আসেই। এবং কতগুলি পরীক্ষা আসছে দেখেন, এখানে তো দেওয়া আছে খালি খাদ্য 2017 পরে এটা তো 18 আসছে, প্রাইমারি পরীক্ষা আসছে। আবার হচ্ছে আপনার 2022 সালের পরীক্ষা আছে, জুন মাসের একটা পরীক্ষা ছিল, এটা আসছে। আবার হচ্ছে 24-এর পরীক্ষা আসছে, তার মানে এটা অনেকবার আসছে। হ্যাঁ, এখন এখানে দেখেন যে দে লাভ ইচ আদার, যেগুলো বেসিক জিনিসগুলো, এগুলো হচ্ছে কোন ধরনের প্রোনাউন, কোন ধরনের, এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন। এই যে এখানে একটা শব্দ আছে না ইচ আদার, এখানে একটা শব্দ আছে কি ইচ আদার, তাই না? এই যে ইচ আদার। আরেকটা শব্দ আছে কি ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার। ঠিক আছে, তাহলে ইচ আদার, ওয়ান অ্যানাদার, এই দুইটা যখন আসবে, এই দুইটাকে আমরা সব সময় বলবো হচ্ছে কি রেসিপ্রোকাল। ঠিক আছে, রেসিপ্রোকাল প্রোনাউন। আপনারা কি অ্যান্সার করছেন? সবাই ডি অ্যান্সার করছেন। ওকে, হ্যাঁ ডি, রেসিপ্রোকাল প্রোনাউন, ইচ আদার, ওয়ান অ্যানাদার। তার মানে এখানে আমরা কি বুঝলাম, রেসিপ্রোকাল প্রোনাউন কয়টা? রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইচ আদার আর একটা হচ্ছে ওয়ান অ্যানাদার। বুঝছি? আর এখানে পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল মানে কি ব্যক্তিগত, তার মানে আপনি মাই বলতে পারেন, হিজ বলতে পারেন, হার বলতে পারেন, ইয়োর বলতে পারেন, আওয়ার বলতে পারেন, এগুলো হচ্ছে আমার পার্সোনাল প্রোনাউন। বুঝতে পারছে? রিলেটিভ প্রোনাউন, দুটা সেন্টেন্সের মাঝখানে আমরা যে সকল শব্দ দিয়ে কি করি সংযোগ স্থাপন করি সেগুলিকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন। যেমন হু, ঠিক আছে, হু জানি ইন্টারোগেটিভ, যদি প্রশ্নবোধক করে, আর হুটা যদি মাঝখানে থাকে। ঠিক আছে, যেমন আই নো, হ্যাঁ আই নো দ্য প্লেস, ঠিক আছে, হোয়ার হি লিভ, সে কই থাকে আমি এটা জানি। তাহলে এই যে হোয়ার দ্বারা কি হলো, একটা রিলেটিভ সম্পর্ক স্থাপন করলো এই প্লেসের সাথে, আমার এই জানা প্লেসের সাথে সে কোথায় থাকে এটা সম্পর্ক স্থাপন করলো। সম্পর্ক স্থান মানে হচ্ছে আমার রিলেটিভ প্রোনাউন। প্রোনাউনের ব্যাপারে একটা ইনফরমেশন দিচ্ছি, একটু খেয়াল করবেন। একটু আগে বললাম না অ্যাডজেক্টিভ লাভস হুম, কাকে? অ্যাডজেক্টিভ লাভস নাউন, তার মানে অ্যাডজেক্টিভ নাউনকে ছাড়া চলতে পারে না। এরকম একটু খেয়াল করবেন, এখানে একটা কথা বলতেছে যে প্রোনাউনের আবার কাউরে লাগে না। এটা আমি হচ্ছে কি রেড কালার দিয়ে লিখে দিব যাতে আপনাদের চোখে ভালো মতো ভিজিবল হয়। ঠিক আছে, যে প্রোনাউন সব সময় একা বসে। প্রোনাউন সবসময় কি একা বসে। ঠিক আছে, প্রোনাউন সবসময় একা বসে, বাট নাউন কখনো একা বসে না, হয় সাবজেক্ট অ্যাডজেক্টিভের সাথে বসবে বা প্রেপোজিশনকে সাথে নিয়ে বসবেই। বুঝতে পারছে? এখন একটু এই জিনিসটা খেয়াল করবেন, একটা নোট দিচ্ছি আপনাদের। ঠিক আছে, খেয়াল করেন। Which is your book? আরেকটা লিখলাম, which book is your? ঠিক আছে, দেখেন which is your book, which book is your? এখানে which বললাম, আবার এখানে দিলাম নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, যে what class do you study in? What class do you study in? ঠিক আছে, what class do you study in? আরেকটা আমি লিখছি যে what is your name?
হোয়াট ইজ ইয়োর নেম। ঠিক আছে, এটা খেয়াল করি আমরা। এই যে হুইচ শব্দটা, এই যে হুইচ শব্দটা, এই যে হোয়াট শব্দটা, এই যে হোয়াট শব্দটা, এই হুইচ এবং হোয়াট খুব ঠান্ডা মাথায় কথাটা শুনুন, খুবই ভালো লাগবে আপনাদের। হ্যাঁ, এখান থেকে 1 মার্ক আসবে ইনশাল্লাহ। তারপর আরেকটা উদাহরণ দেই, তাহলে একসাথে বুঝতে আপনাদের সুবিধা হবে। দিস ফ্যান ইজ মাইন, দিস ফ্যান ইজ মাইন। আবার আমি লিখলাম দিস ইজ মাই ফ্যান। ঠিক আছে, দিস ইজ মাই ফ্যান। এই দিস, তার মানে এখানে আমি কি বললাম, এখানে একটু খেয়াল করি আমরা। এখানে আমরা খেয়াল করি হুইচ, হুইচ, হোয়াট, হোয়াট, দিস, দ্যাট, এই যে শব্দগুলি আছে এগুলি হচ্ছে আপনার কি ইন্টারোগেটিভ প্রোনাউনও হয়, আবার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভও হয়। কি বলছি বলেন, এই যে যে শব্দগুলো আন্ডারলাইন করে দেওয়া এগুলি ইন্টারোগেটিভ প্রোনাউনও হয়, আবার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভও হয়। ইন্টারোগেটিভ প্রোনাউন কখন হবে? প্রোনাউন সবসময় একা বসে, তার মানে প্রোনাউনের পাশে কেউ থাকবে না। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, প্রশ্ন যেগুলি করছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কখন হবে? যদি এটার পাশে অবশ্যই কে থাকে, নাউন থাকে। সবাই কি বুঝতে পারছে না? সবাই কি বুঝতে পারছে কথাটা? এই যে দিস দ্যাট, দিস দ্যাট এগুলো হচ্ছে আপনার কি ডেমনস্ট্রেটিভ, তাই না? এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও হয়, আবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও হয়। মানে দিস ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও হইতে পারে, দিস ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হইতে পারে। আবার এখানে কি আবার এখানে কি হুইচ বা হোয়াট এগুলি কি ইন্টারোগেটিভ প্রোনাউনও হইতে পারে, ইন্টারোগেটিভ আবার কি অ্যাডজেক্টিভও হইতে পারে। কখন প্রোনাউন হবে, কখন অ্যাডজেক্টিভ হবে, এটা আমাদের জানাটা গুরুত্বপূর্ণ। প্রথমে একটা কথা বলছি, অ্যাডজেক্টিভ লাভস নাউন, তার মানে অ্যাডজেক্টিভ হইতে হইলে এটার পাশে কে থাকতে হবে? নাউন থাকতে হবে, এটার পাশে নাউন থাকতে হবে। আর প্রোনাউনের জন্য কি কারো থাকা দরকার নেই, প্রোনাউন সবসময় একা বসে। একটু আগে এটা নোট করে দিছি। তাহলে এখানে দেখেন হুইচ ইজ, তাহলে হুইচের সাথে এখানে কি ডিরেক্ট ভার্ব, অন্য কোনো জিনিস নাই। ডিরেক্ট কি এখানে ডিরেক্ট ভার্ব, অন্য কোনো জিনিস নাই। দেখছেন ডিরেক্ট ভার্ব কি দেওয়া ইজ, যেহেতু হুইচটা একা বসছে তাই এটাকে আমরা বলবো ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ কি প্রোনাউন, এটাকে আমরা বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন। বুঝছি না? আবার এখানে কি লেখা হুইচ বুক ইজ ইয়োর, তাহলে এই যে বইটা কি আমার নাউন, আবার নাউনের সাথে কে বসে? অ্যাডজেক্টিভ, এটাকে আমরা বলবো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এটাকে আমরা কি বলবো? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। কেন? এখানে বুক আছে। সবাই কি বুঝতে পারছে কথাগুলি? এই দুইটা কথা সবাই বুঝতে পারছে? এই যে একজন হচ্ছে দিস দ্য ডেমনস্ট্রেটিভ, তাহলে ডেমনস্ট্রেটিভ কি অ্যাডজেক্টিভ না প্রোনাউন হবে? সেন্টেন্স দেখে আমাকে বুঝতে হবে। এই দুইটা কথাকে আমরা সবাই বুঝতে পারছি? একটু কনফার্ম করেন তো যে স্যার বুঝতে পারছে। একজন হচ্ছে প্রোনাউন আমার মতো একা থাকে, প্রোনাউন সবসময় একাই থাকে। হ্যাঁ ঠিক আছে স্যার, প্রোনাউনটা ভালো, তার কোনো সঙ্গী লাগে না, প্রোনাউনই ভালো। হ্যাঁ, কোনো সঙ্গী লাগে না। এই পর্যন্ত কথা বুঝতে পারছে না মনোযোগ সহকারে? ওকে, তাহলে দেখেন হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি ইন, তাহলে হোয়াটের সাথে ক্লাস, এই ক্লাসটা কি আমার নাউন না? কালেকটিভ নাউন আমরা জানি। তাহলে নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ। যেহেতু এটা প্রশ্নবোধক করছে তাই এটাকে আমরা বলবো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তারপর কি বলছে? হোয়াট ইজ ইউর নেম, এখানে ইসটা আছে, রাইট? ইসটা কি আমার ভার্ব, এখানে কোনো নাউন টাউন কিচ্ছু বসে নাই, তার মানে এটা কি আমার ইন্টারোগেটিভ কি প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, যেহেতু সে একা বসছে। জি স্যার, জি স্যার, জি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। একটু ধৈর্য ধরে শুনেন। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, আমার প্রত্যেকটা ক্লাস ভাববেন স্যার সলভ করবে 20টা, বাট এটা একই সাথে না না কিছু লাগবে না, থ্যাংক ইউ। হ্যাঁ, একই সাথে অনেকগুলি কোশ্চেন চলে আসবে, বুঝতে পারছেন? এবং এগুলি ভিতর থেকে ইনশাল্লাহ কমন পাবেন। হ্যাঁ, দিস ফ্যান ইজ মাইন, তাহলে এই যে প্যানটা কি আমার নাউন, কলমটা কি আমার নাউন, তাহলে দিসটা কি আমার অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? ডেমনস্ট্রেটিভ, এটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আবার দিস ইজ মাই পেন, এই ইজটা কি আমার ভার্ব, এখানে সিঙ্গেল বসছে, এখানে কোনো নাউন টাউন কিচ্ছু নাই, তাহলে এই দিসটাকে আমরা বলবো হচ্ছে ডেমনস্ট্রেটিভ কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বুঝতে পারছি না? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বুঝতে পারছি স্যার, ক্লিয়ার? ওকে, প্রোনাউন হলো আমাদের নাসির স্যারের মতো একাই 100, হয় প্রোনাউন একাই 100, কারো তার লাগে না। বুঝতে পারছি, ক্লিয়ার? ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে যেটা যারা বলতেছেন না ক্লিয়ার, আমি কথা দিলাম এতটুকু এনশিওর থাকেন, এটা পরীক্ষা পাবেন 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 এবং ইনশাল্লাহ পাবেন, যাতে ভুল না হয় ভাই।
এরকম অপশনে দিয়ে দিবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নাকি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পারলেন না? হ্যাঁ, কখন প্রোনাউন কখন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ লাভস নাউন, মাথায় রাখবেন সবসময়। অ্যাডজেক্টিভ যেখানে থাকবে পাশে আশেপাশে তার নাউন থাকতেই হবে। বুঝতে পারছেন? এটা মাথা রাখবেন। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন, few know where he is, ঠিক আছে? অল্প কেউ জানে তার, হ্যাঁ, where he is, সে কোথায়। ঠিক আছে, তাহলে এটা কি প্রোনাউন হবে, নাউন হবে, অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে? বলেন। ক্লিয়ার স্যার? এটা কি হবে বলেন? ফিউ, এটা কি হবে বলেন? ফিউ নো, ঠিক আছে, ফিউ নো হোয়ার হি ইজ, এটা কি হবে? সবাই অ্যান্সার করেন। ফিউ নো হোয়ার হি ইজ, বলেন। ফিউ নো হোয়ার হি ইজ। বলেন। ফিউ নো হোয়ার হি ইজ, বলেন কি হবে? ফিউ নো হোয়ার হি ইজ। এখন ক্লিয়ার স্যার? ওকে, এটা একটু বলেন। মাত্র ফিউ নিয়ে একটা কথা বললাম আমি। হ্যাঁ, আচ্ছা, এখানে কি মাত্র এটা নিয়ে একটা কথা বললাম, এটা সবাই বলেন। ফিউ নো, হ্যাঁ, একজন বলছেন অ্যাডভার্ব, একজন বলছেন নাউন, একজন অ্যাডজেক্টিভ, একজন প্রোনাউন। দেখেন আপনাদের মধ্যে 4 রকমের অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, প্রোনাউন। আচ্ছা, তাহলে আপনাদের বিভিন্ন রকম কোশ্চেন চলে আসছে। একটু আগে আমি কি বললাম দেখেন, ফিউ নো, অল্প কিছু জানে। এই নোটা কি? এই নো হচ্ছে কি আমার ভার, হোয়ার হি ইজ, সে কই থাকে বা কোথায় থাকে অল্প কিছু মানুষ জানে। তার মানে এটা একটা সংখ্যার কথা বলা হয়েছে। কিসের কথা? অল্প কিছু মানুষ বা খুব কম সংখ্যক মানুষ জানে। এটা কোনো নাউন, হ্যাঁ, এটা কোনো সাবজেক্ট, এরকম কোনো কিছুর কথা কেন বলা হয় নাই। এটা একটা কি সংখ্যার কথা বলা হয়েছে, যে অল্প কিছু মানুষ জানে বা অল্প কেউ জানে। বুঝতে পারছেন? তার মানে এখানে আমি নাউন এখানে দিতে পারছি না। আর এটা অ্যাডজেক্টিভ হইতে হইলে আপনারা অ্যাডজেক্টিভ কেন দিচ্ছেন? ফিউ যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে নোটাকে আমাকে কি দিতে হবে? নাউন বানাইতে হবে। নো তো নাউন না, নো তো এখানে আমার কি ভার্ব। তার মানে এখানে কি নো আমি এখানে অ্যাডজেক্টিভ নিয়ে আসতে পারবো না। আবার অ্যাডভার্ব হইতে হইলে আমাকে একটা ভার্বকে কোশ্চেন করতে হবে। কিভাবে কোশ্চেন করতে হয়? হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ মাচ, এই 5টা দিয়ে কোশ্চেন করে ইফ ইউ গেট দ্য অ্যান্সার দেন ইট উড বি অ্যাডভার্ব। তখন এটাকে আমরা অ্যাডভার্ব বলবো। বাট এখানে কি, হ্যাঁ, নো কি জানি, হ্যাঁ, নো কারা জানে, কারা দিয়ে প্রশ্ন করলে ভার্বকে উত্তর পাওয়া যাবে না। কেন জানে, উত্তর পাওয়া যাবে না। তার মানে এগুলি আপনি কি হোয়াই, হোয়েন, ঠিক আছে, হোয়ার, হাউ মাচ, ঠিক আছে, এইগুলি দিয়ে আপনি কোশ্চেন করে কি উত্তর পাবেন না। উত্তর যদি পান তাহলে কি আসবে? অ্যাডভার্ব আসবে। এগুলি দিতে কোনো কিছু আসতেছে না। ফি হচ্ছে আমার একটা ডিটারমিনান্ট। তার মানে কি এই ফিউটা দিয়ে আমাকে এখানে কি বোঝানো হচ্ছে? প্রোনাউন, সে একাই বসে। তাহলে অ্যান্সার উড বি প্রোনাউন, অ্যাডভার্ব আসবেই না। ঠিক আছে, এখানে অ্যাডভার্ব আসবেই না, সে একাই বসছে, প্রোনাউন। একটু আগে বললাম একাই বসবে, সে প্রোনাউন। ঠিক আছে, ওকে। পরেরটা দেখেন এখানে, fill in the blank with right option. I don't take dash tea. দেখেন পরীক্ষা যেগুলি বারবার আসতেছে, হ্যাঁ, I don't take dash tea, ঠিক আছে। সারাদিনে আপনারা কয় কাপ চা খান? আমি 1 কাপ চাও খাই না, খুব একটা খাই না। অনেকে চা পছন্দ করে না, বা চা হচ্ছে ভালো লাগার একটা জিনিস। হ্যাঁ, চা এবং মিষ্টি, এর উপরে মজার জিনিস কিছু নেই। ঠিক আছে, দেখেন I don't take dash tea, এই যে দেখেন এখানে একটা শব্দ আছে মেনি, এখানে একটা শব্দ আছে মাছ। ঠিক আছে, মেনি এবং মাছ। এই যে মাছ, এই মাছ সবসময় আনকাউন্টেবল নাউনের সাথে বসে। আনকাউন্টেবল, যেটাকে আমরা কি উই ক্যান নট কাউন্ট, আনকাউন্টেবল নাউনের সাথে বসে। মেনি মানে কি? এটা হচ্ছে কি কাউন্টেবল নাউনের সাথে বসে। তার মানে কি মাছ হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে বসবে, আর হচ্ছে কি মেনি হচ্ছে কাউন্টেবল নাউনের সাথে বসবে। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আই হ্যাভ মেনি বুকস, বুক আমরা কাউন্ট করতে পারি, ফ্রেন্ডস আমরা কাউন্ট করতে পারি, ঠিক তাই না? আমরা এগুলি কাউন্ট করতে পারি। ঠিক আছে, তাহলে মেনিটা বসাবো। আর আনকাউন্টেবল, যেগুলো আমরা কি করতে পারি না, আমরা কাউন্ট করতে পারি না, সেগুলির সাথে মাছ বসে। এই দুইটা নোটটা সুন্দর মতো লেখেন, এগুলি পাবেন। তাহলে এখানে কি আমি চা খাই, হ্যাঁ,
আমি কতটুকু চা খাই, কি চা খাই, এগুলো আমরা কি করতে পারবো না, ধরে ধরে একদম এক্সাক্ট হিসেব করতে পারবো না। কারোর কাপ ছোট হয়, কারোর কাপ বড় হয়, কারোর আবার কি হয় মগ হয়, কেউ আবার বালতি ভরা চা খায়, জানেন অনেকে আছে বালতি ভরা চা খায়, জগ ভরা চা খায়, বুঝতে পারছেন? তাহলে এখানে কে আসতেছে, তাহলে যেহেতু এটা আমার কি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, তাহলে সেটার সাথে আমার কি বসবে, আনকাউন্টেবল শব্দটাই বসবে, মাছ। ঠিক আছে, যেমন মানি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, তাই না? আই হ্যাভ মেনি মানি, আমার অনেক টাকা আছে। ঠিক আছে, এটা বলা যাবে না, আই হ্যাভ কি মাছ মানি, আমার অনেক টাকা আছে। মানি যেহেতু আনকাউন্টেবল, আনকাউন্টেবলের সাথে কি হবে, আনকাউন্টেবলের সাথে আনকাউন্টেবল বসবে, কাউন্টেবলের সাথে কাউন্টেবল বসবে। সবাই বুঝছি না? সবাই বুঝতে পারছে না? ওকে, সবাই বুঝতে পারছে না? ওকে, তাহলে আমরা পরেরটা চলে যাচ্ছি। দেখেন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ মানি। আহা, একটু আগে মানির কথা বললাম। হ্যাঁ, মানি হচ্ছে কোন ধরনের নাউন। এটার পাশে লেখেন, এই মানির পাশে লেখেন, ঠিক আছে, এ ডট আই, আজীবন ইম্পর্টেন্ট। এই মানির পাশে লেখেন, আই ডোন্ট টেক মাচ স্মোক। স্যার এটাই বুঝি নাই, আমরাও বুঝছি। ওকে, দেখেন মানির পাশে লেখেন কি, এ ডট আই, মানে হচ্ছে আজীবন ইম্পর্টেন্ট। দেখছেন? সরল বানিয়ে চা খায়। ওকে, তাহলে মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, কথাটা বুঝি। ঠিক আছে, মানিটা কি আনকাউন্টেবল নাউন। একটু আগে এটা নিয়ে কথা বললাম, তাহলে তো এখানে আমার কি অ্যান্সার বেরি হয়ে গেল, আনকাউন্টেবল। আমরা মানি কখনো গুনতে পারি না। একটা জিনিস শিখেন, সবাই লিখছেন সি 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 সি, ঠিক আছে, সি সি, অনেকে লিখছেন ডি, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন আসবে না, এটা খেয়াল করি। এই যে মানি, বলতে পারেন স্যার মানি তো আমরা গুনতে পারি, তাহলে এটা কেন আনকাউন্টেবল হলো? মানি হচ্ছে আনকাউন্টেবল, লজিকটা দেখেন। হ্যাঁ, মানি হচ্ছে আনকাউন্টেবল, আনকাউন্টেবল। এই যে দেখেন মানি, সারা বিশ্ব এই একটা নামে চিনে, মানি। সারা বিশ্ব টাকা চিনে না, সারা বিশ্ব ডলার চিনবে না, সারা বিশ্ব দিনার চিনবে না, সারা বিশ্ব রুপি চিনবে না, সারা বিশ্ব তারপরে রুপিয়া চিনবে না, বুঝতে পারছেন? মানে ইয়েন চিনবে না, মানে কোরিয়ার মুদ্রার নাম যেগুলি আছে এগুলি চিনবে না। এগুলি সব ডলার বলেন, মানি বলেন, রুপি বলেন, রুপিয়া বলেন, যেটাই বলেন, ওগুলি সব একত্রিত নাম কোনটা? একত্রিত নাম হচ্ছে মানি। এই মানিটা তাই আনকাউন্টেবল নাউন। এখন যদি বলা হয় টাকা কোন নাউন, এটাকে আমরা বলবো কাউন্টেবল নাউন, বুঝছি? তারপর এখন যদি বলো ডলার কোন নাউন, এই ডলার হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। মানে মানিকে ভাঙলে যে যে কারেন্সি আপনি পাবেন, মানিকে ভাঙলে যে যে কারেন্সি আপনি পাবেন সেগুলিকে বলা হয় কাউন্টেবল। আর শুধু মানি, ওভারঅল যে জিনিসটাকে আমরা বলি মানি, ঠিক আছে, সেটা হচ্ছে আমার কি, সেটা আমার কি আনকাউন্টেবল। সবাই বুঝছে? সবাই বুঝতে পারছে? সবাই লিখছে? সবাই বুঝতে পারছে? টাকা, ডলার, রুপি কাউন্টেবল। হ্যাঁ, সবাই বুঝতে পারছে না? ওকে, তার মানে এখানে কি দাঁড়াইলো? অ্যান্সার হবে সি। ওকে, তার পৃথিবীর মানে ওই আনকাউন্টেবল। হ্যাঁ, ঠিক আছে। তার মানে কি, মানিটা হচ্ছে মেইন জিনিস। এটাকে ভাঙলে কি কি পাচ্ছে? এক এক দেশের এক একটা কারেন্সি হচ্ছে, কারোর রুপি, কারোর রুপিয়া, কারোর কি ডলার, কারোর হচ্ছে টাকা। যেগুলিকে ভাঙতে পারবো আমরা, সেটা হচ্ছে কি আমার হচ্ছে কাউন্টেবল। আর যেটাকে সব মিলিয়ে পুরা বিশ্ব যাকে যে শব্দটা নিয়ে চিনে, এটাকে আমরা কি বলবো? আনকাউন্টেবল। বুঝতে পারছে? ওকে, আচ্ছা, এরপর আমরা পরেরটা চলে যাই। দেখেন, দেয়ার ইজ সাম কজ ফর কনসার্ন বাট নো নিড ফর অ্যালার্ম। ঠিক আছে, বাট নো নিড ফর অ্যালার্ম, এটা কি হবে অ্যান্সার? ডলার, নির্দিষ্ট, ক্লিয়ার স্যার, জি স্যার। ওকে, আপনাদের চমৎকার লাগে একটা জিনিস, খুবই অ্যাক্টিভ, আপনারা সাথে সাথে রিপ্লাই দেন। আর সারাদিন এত ক্লাস, এই যে 10 থেকে 12 ঘন্টা যাবত ক্লাস নিচ্ছে, আপনাদের খালি রিপ্লাইটা দেখলে ক্লাসের আরো মানে এনগেজমেন্টটা আরো বেড়ে যায়, বুঝতে পারছেন? অতএব আপনারা কি করবেন, এই রিপ্লাইটা দিচ্ছেন দেখলেই ভালো লাগে। হ্যাঁ, অনেক এনার্জেটিক, আমাদের চাইতে আপনারা এনার্জেটিক বেশি, ঠিক আছে?
ওকে, লিখছে সবাই? একজন লিখছে কি যে বুঝি না তাই বুঝি না, একজন লিখছে বেশি বোঝা ভালো না। আসলে বেশি বোঝা ভালো না, ঠিক আছে? এত হতাশা থাকাও এই বয়সে এগুলো ঠিক না। কি যে বুঝি কি যে বুঝি না, এটার অ্যান্সার কি হবে সবাই বলেন তো? বাহ, অ্যান্সার দিচ্ছেন, হ্যাঁ বাহ, ইয়েস স্যার। আব্দুল্লাহ মারুফ নাউন, হ্যাঁ মানে, হ্যাঁ মানি মানে টাকা, এটুকু বুঝলেই হইলো। হ্যাঁ ওকে, লিখছে না সবাই? সাব্বাস, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন, there is some cause for concern but no need for alarm। ওই যে ফরটা কি, ক্লাসের শুরুতে একটা কথা বলছি, ফরটা কি ভাই? প্রেপোজিশন। প্রেপোজিশন, ওনাকে উচ্চারণ করেন প্রিপোজিশন, এটার উচ্চারণ কিন্তু প্রেপোজিশন, এটা উচ্চারণ কি? প্রেপোজিশন, ঠিক আছে? আপনারা বলেন প্রিপোজিশন, কোন প্রিপ্রি না, এটা হচ্ছে প্রেপোজিশন, ঠিক আছে? খেয়াল রাখবেন। একটু খেয়াল করে, আর একটু খেয়াল করে, আমরা ফরটা হচ্ছে কি? প্রেপোজিশন। একটু আগে আমরা লিখলাম না একদম ক্লাসের শুরুতে, নোটটা দেখছিলাম, ক্লাসের শুরুতে আমরা কি লিখেছিলাম দেখেন তো? এই যে প্রেপোজিশনের পর কি বসে? যে সিঙ্গেল কোন শব্দ থাকলে এটা কি হবে? ডাউন হবে, দেখছেন? বুঝতে পারছে? সবাই তো বুঝতে পারছে? হ্যাঁ, যে প্রেপোজিশনের পর সিঙ্গেল কোন শব্দ থাকলে এটা কি হবে? নাউন হবে। তাহলে এখানে আমরা দেখি ফরটা হচ্ছে আমার প্রেপোজিশন, প্রেপোজিশনের পর একটা শব্দ আছে কি? অ্যালার্ম। তাহলে এই অ্যালার্মটা আমার কি হয়ে যাচ্ছে? নাউন। সবাই বুঝছে না? সবাই বুঝতে পারছে? তাহলে আমার অ্যান্সার কি? আমার অ্যান্সার উড বি নাম্বার বি, 7B। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাই বুঝছি না? ঠিক আছে, হ্যাঁ সবাই বুঝতে পারছে। একসাথে অনেকগুলো রিপ্লাই চলে আসছে। এখন দেখেন, এই জিনিসটা আমাদের ছেলেরা এত সুন্দর করে দেয়, কিন্তু পরীক্ষার হলে ভুল করেন। এখানে কি লেখা? হি হ্যাড হিজ হেয়ার ড্যাশ, ঠিক আছে? হেয়ার টু কাট, হেয়ার কাটিং, ঠিক আছে? হেয়ার কাট, টু বি কাট। যত বাংলাদেশে যত সেলুন আছে, খালি দেখবেন কি ওইখানে কি লেখা জানেন? বাংলায় লেখা এভাবে হেয়ার কাটিং, ঠিক আছে? হেয়ার কাটিং। অল্প কিছু শিক্ষিত কিছু সেলুন আছে, সেখানে লেখা এখানে হেয়ার কাট দেওয়া হয়। কোনটা সঠিক বলেন তো? হেয়ার কাটিং নাকি হেয়ার কাট? কোনটা সঠিক বলেন তো? একটু লেখেন তো, এটা কোনটা সঠিক? হুইচ ওয়ান ইজ কারেক্ট, হেয়ার কাটিং নাকি হেয়ার কাট? বলেন। জি স্যার, বুঝতে পারছি। মিতে মির্জা আফরোজা, আলহামদুলিল্লাহ। ওকে, দেখেন তো এই দুটার মধ্যে কোনটা সঠিক, হেয়ার কাটিং নাকি হেয়ার কাট? আমাদের বাংলাদেশের আপনারা একই এলাকার সেলুনে দেখবেন, একটা সেলুনে হেয়ার কাটিং লেখা আর একটা সেলুনে কি আপনার হেয়ার কাট লেখা, বাংলা লেখা, ইংলিশে সচরাচর লেখা না। বুঝতে পারছেন? ওকে ওকে, তার মানে কি হেয়ার কখনো কাটিং হয় না, হেয়ার কি হয়? হেয়ার কাট। দেখবেন ইন্ডিয়ান বা বিদেশি মুভিতে সুন্দর মতো বলে যে আই হ্যাড মাই হেয়ার কাট, ঠিক আছে? এই যে হেয়ারের সাথে কি বসবে? খাট বসবে, ঠিক আছে? এখানে কি লেখা? বিভিন্ন মন্ত্রণালয় উপসহকারী প্রকৌশলী। বুঝতে পারছেন? বিভিন্ন মন্ত্রণালয়, কিন্তু এটা একটা মন্ত্রণালয় না, অনেক বিসিএস পরীক্ষা পর্যন্ত এটা আসছে। হেয়ারের সাথে কি বসে? কাট। প্রাইমারি পরীক্ষাতে এখানে আসছে হেয়ারের উপর কি বসে? কাট। এনটিএসসি তেও আসছে হেয়ারের উপর কি বসে? কাট, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে আমরা পরেরটা চলে যাই। হ্যাঁ, দেখেন, দ্য ডোর ওপেন্ড অটোমেটিকলি, ঠিক আছে? দ্য ডোর ওপেন্ড অটোমেটিকলি, এখানে কোশ্চেন হবে না, এটা জাস্ট ফুল স্টপ হবে। নেইদার ট্রানজিটিভ নন ট্রানজিটিভ, তার মানে কি এখানে ওপেন্ড দ্য শব্দটা কথাটা বুঝে এটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, মানে এটা ট্রানজিটিভও না, নেইদার ট্রানজিটিভ নর ইনট্রানজিটিভ, মানে ট্রানজিটও হবে না, ইনট্রানজিটও হবে না। অপশন বি এটা ট্রানজিটিভ, অপশন সি এটা ইনট্রানজিটিভ, অপশন ডি এটা লিঙ্কিং। তার মানে এখানে আমাকে আপনাকে অ্যান্সার ইজ সি। ওকে, শাম্মী অ্যান্সার ইজ সি। তারপর সাবিয়া হেয়ার কাট। ওকে, কাট কাট কাট। হ্যাঁ, এখন দেখেন কাট কাট কাট। হ্যাঁ, তাহলে এখানে যে জিনিসটা বলছে, এখানে আমাকে খুব গুরুত্ব দিতে হবে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের ব্যাপারে। কথাটা বুঝি কি কিসে গুরুত্ব দিব? ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের ব্যাপারে। খেয়াল করি, আমি আবার নোটে চলে যাই। ঠিক আছে, আমি আবার নোটে চলে যাই। এখানে আমি একটা কথা লিখতেছি, দেখেন ট্রানজিটিভ কিভাবে আপনার ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ চিনবে। একদম সহজ একটা নিয়ম বলছি, এক নিয়মে কোটি কোটি ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ আপনারা মিলিয়ে নিতে পারবেন।
এখানে ট্রানজিটিভ দিলাম আর এখানে আমি ইনট্রানজিটিভ লিখছি, ঠিক আছে, ইনট্রানজিটিভ, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ লিখছি। হ্যাঁ, ট্রানজিটিভ কথাটা বুঝি, ট্রানজিটিভের পাশে আপনারা লেখেন টি ও টু, ট্রানজিটিভ ভার্বের পাশে লেখেন টি ও টু, লিখছেন, ট্রানজিটিভের পাশে লেখেন টি ও টু লিখছেন। তার মানে কি ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব এটা বুঝতে হলে আমাকে একটা জিনিস, ফরজ জিনিস যেটা লাগবেই, সেটা হচ্ছে অবজেক্ট লাগবেই। কি লাগবে? এটা বুঝতে হলে আমাকে অবজেক্টের ব্যাপারে জ্ঞান থাকতে হবে। অবজেক্টটা কি বলছে? কোন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে তখন আমরা অবজেক্ট পাই। আর এখানে দেখেন ট্রানজিটিভ মনে রাখার জন্য ট্রানজিটিভের ভার্বের পাশে কি লিখছে? টি ও, টি তে হচ্ছে ট্রানজিটিভ, ও তে হচ্ছে কি অবজেক্ট। তার মানে কি ট্রানজিটিভ ভার্ব হইতে হইলে অবশ্যই এখানে কি লাগবে? অবজেক্ট লাগবে। কি লাগবে? অবজেক্ট লাগবে। বুঝতে পারছে? আর ইনট্রানজিটিভে তার মানে কি এখানে অবজেক্ট লাগবে, এখানে অবজেক্ট লাগবে নয় কারণ না। তাহলে ট্রানজিটিভে কি অবজেক্ট লাগবেই, অবজেক্ট লাগবেই। আর ইনট্রানজিটিভে কি অবজেক্ট দরকার নাই। ঠিক আছে, অবজেক্ট ছাড়াই মনের কথা সম্পূর্ণরূপে প্রকাশ করা দরকার নাই। এখন আমি এখানে একটা কিছু এক্সাম্পল দিচ্ছি, একটু খেয়াল করেন। ওপেন, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর নাম্বার 1। আর এখানে আমি দিচ্ছি যে আওয়ার শপস, হ্যাঁ, আওয়ার শপস ওপেন এট 11 AM। আমার দোকান কি সকাল 11টায় খুলে, মানে আমাদের দোকান, হ্যাঁ, আচ্ছা দেখেন, ওপেন দ্য ডোর আওয়ার শপস ওপেন এট 11 AM। তাহলে এখানে দুইটা ওপেন মধ্যে কোন ওপেন ট্রানজিটিভ, কোন ওপেন ইনট্রানজিটিভ, এটা বোঝার জন্য আমাকে কি করতে হবে? একটু বোর্ডের দিকে ভালো মতো তাকান। যে ওপেন দ্য ডোর তার মানে কি ভার্বকে কোশ্চেন করছে যে কি খোলার কথা বলা হয়েছে, কি খুলতে বলছে? দরজা খুলতে বলছে, রাইট? ঠিক আছে, দরজা খুলতে বলছে। কি খুলতে বলছে? দরজা খুলতে বলছে। তার মানে আমার ডোরটা হচ্ছে কি অবজেক্ট। যেহেতু আমি অবজেক্ট পেয়েছি তার মানে কি এটা আমার হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে আমার ট্রানজিটিভ ভার্ব। আবার এখানে দেখেন আওয়ার শপস ওপেন এট 11 AM। আমাদের দোকান হচ্ছে সকাল 11টায় খুলে। আমাদের দোকান খুলে কি? আমাদের দোকান খুলে কাকে? এখানে আর অবজেক্ট আমরা কি পাচ্ছি না, এটা সময় পাচ্ছে। কখন খুলে? সময় পেলে এটা অ্যাডভার্ব হয়। এখানে কোনো অবজেক্ট নাই, অবজেক্ট ছাড়া এটা পুরোটাই অর্থ প্রকাশ করেছে। তার মানে যেখানে অবজেক্ট পাবো না সেটা হয়ে যাবে আমার কি ইনট্রানজিটিভ ভার্ব। এত সহজভাবে বোঝানোর পর না বুঝলে আর কিচ্ছু বলার নাই, কিচ্ছু করার নাই। বুঝতে পারছেন? ভালো মতো শুনবেন। ট্রানজিটিভ ভার্ব মানে অবজেক্ট থাকবে, আর ইনট্রানজিটিভ ভার্বে কখনো অবজেক্ট থাকবে না। আর অবজেক্টটা বের করার নিয়ম কি? একটা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে। ঠিক আছে? তাহলে দেখেন নাম্বার 2, এখানে আমি আবার লিখছি যে রাইট, হ্যাঁ, রাইট ইওর নেম, মানে কি তোমার নাম লেখো। কি লিখতে বলা হয়েছে? কি লিখতে বলা হয়েছে? তার মানে কি এখানে কি দিয়ে প্রশ্ন করে কি উত্তর পেয়েছি না? তার মানে কি এটা কি আমার অবজেক্ট। কি লিখতে বলা হয়েছে? তোমার নাম লিখতে বলা হয়েছে। তার মানে এটা হচ্ছে আমার ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভে আমি কি লিখতেছি? হি কান্ট রাইট। তার মানে কি সে লিখতে পারে না। এখানে কান্টের নিচে বা ক্যান নটের নিচে কি আমি আন্ডারলাইন করলাম, সে লিখতে পারে না। কি লিখতে পারে না? এখানে কিন্তু কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি না। কাকে লিখতে পারে না? কোন কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি না। যেহেতু পাচ্ছি না তাহলে এটা কি হয়ে গেল? ইনট্রানজিটিভ। এই সবাই বুঝছি? তাহলে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ, হোয়াট ইজ দ্য ডিফারেন্সিয়েট বিটুইন ট্রানজিটিভ এন্ড ইনট্রানজিটিভ? দেয়ার উইল বি অ্যান অবজেক্ট if we want to find transitive। ঠিক আছে, যদি আমরা ট্রানজিটিভ খুঁজে পেতে চাই তার মানে সেখানে আমাকে কি থাকবে? অবশ্যই একটা অবজেক্ট থাকবে। we cannot find any object in intransitive verb। intransitive ভার্বের মধ্যে আমরা কখনো কি পাবো না? ঠিক আছে, অবজেক্ট পাবো না। এই কথাগুলি কি সবাই বুঝতে পারছে? লেখেন তো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ চিনার উপায় আমি শর্টকাট একটা কথা বলে দিচ্ছি, ওটা কি এটা একটু সবাই বলেন তো, সবাই একটু বলেন। একজন লেখছে সুমাইয়া আক্তার ইমা, ট্রানজিটিভ মানে অবজেক্ট লাগবে, ইনট্রানজিটিভ অবজেক্ট লাগবে না। থ্যাংক ইউ।
তারপরে হচ্ছে এটাকে নাবাদি আচার্য 100% ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। এই ট্রানজিটিভ ইন্টারজে আপনাদের কিন্তু খুব পেইন দেয়, আজকে এই জিনিসটা আপনাদের হয়তো ক্লিয়ার হইলো। হ্যাঁ ঠিক আছে, লেখেন সবাই একটু দেখেন, সবাই ক্লিয়ার না? আলহামদুলিল্লাহ। কে? প্রিয়াঙ্কা দাস, বুঝছি। তারপর হচ্ছে রানা সুরে, বুঝতে পারছে। ওকে, আব্দুর রহিম, ওকে। তাহলে দেখেন এখানে শর্টকাটের জন্য আবার কি লিখে দিছি, টু। এই টিতে হচ্ছে ট্রানজিটিভ, ওতে অবজেক্ট। তার মানে কি ট্রানজিটিভ ভার্বের মধ্যে কি লাগবে, আমার অবজেক্ট লাগবে। ট্রানজিটিভ ভার্বের মধ্যে আমার কি লাগবে, অবজেক্ট লাগবে। বুঝতে পারছি? ট্রানজিটিভ ভার্বের মধ্যে আমার অবজেক্ট লাগবে। অবজেক্ট ছাড়া সম্পূর্ণ হয় না। অবজেক্ট ছাড়া সম্পূর্ণ হয় না, এখানে তো আমরা বললাম ট্রানজিটিভ। ঠিক আছে, ওকে, মোটামুটি সব বুঝতে পারছে। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে গেলাম। তাহলে এখানে কি বললাম, এখানে অ্যান্সারটা তাহলে কি হচ্ছে আমার, দ্য ডোর ওপেন্ড অটোমেটিকলি। ঠিক আছে, আমি বলছি এটা ইয়া হবে। হ্যাঁ, দ্য ডোর ওপেন্ড অটোমেটিকলি মানে কি দরজা অটোমেটিকলি খোলা হলো। দরজা খোলা হলে কি, দরজা খোলা হলো কাকে, কি বা কাকে দেখে এখানে প্রশ্ন পেয়েছে, পাই নাই। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি করব, হ্যাঁ সবার হয়েছে, তাহলে এখানে আমার অ্যান্সারটা কি হবে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাইনি না, আমার তার মানে কি এখানে কোনো অবজেক্ট নাই। যেহেতু অবজেক্ট নাই, ইনট্রানজিটিভ ভার্ব। বুঝছি না সবাই? ঠিক আছে, ওকে। তাহলে এটা তো বুঝতে পারছে, অ্যান্সারটা হয়ে যাচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, অবজেক্ট লাগবে, অবজেক্ট লাগবে না, এটা অ্যান্সার তাহলে কি শুড। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা পরেরটায় চলে যাচ্ছি। পরেরটা এখানে কি বলছে দেখেন, দ্য ওল্ড ম্যান ওয়াক স্লোলি লেস্ট। এই যে লেস্ট শব্দটা দেখছেন, এটার পাশে লেখেন, হ্যাঁ এটার পাশে লেখেন এম ডট আই, মারাত্মক ইম্পর্টেন্ট। এটার পাশে লেখেন এম ডট আই, মারাত্মক ইম্পর্টেন্ট। লেখেন লেস্ট। লিস্ট থাকলে একটা ফরম্যাটে চলে আসবে। লিস্টের পর সবসময় একটা সাবজেক্ট বসবে এবং এই সাবজেক্টের পর সবসময় কি বসবে, শুড। আর আমরা জানি শুডের পর কি বসে, ভার্বের বেস ফর্ম বসে। ঠিক আছে, তার মানে লিস্ট যেখানেই থাকবে ওইখানে কমপ্লিটিং সেন্টেন্স এখানে আসে, তারপর আরো অন্যান্য জায়গায় এখানে আসে। লিস্ট থাকা মানে কি, এটার পর একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পর অবশ্যই শুড থাকবে। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, ওয়াক ফার্স্ট লিস্ট you should miss the bus. You should miss the bus. দেখেন walk fast lest you should miss the bus. এই যে লেস্ট আছে, তাড়াতাড়ি হাঁটো, তা না হলে, লেস্ট মানে কি একটা নেগেটিভ ওয়ার্ড এখানে এক্সপ্রেস করছে, তার মানে কি লেস্ট দ্বারা তা না হলে বোঝাচ্ছে যে লেস্ট ইউ শুড মিস দ্য বাস, তার মানে তা না হলে তুমি বাস মিস করবা। তাহলে দেখেন লিস্টের পর একটা সাবজেক্ট বসাইলাম, তারপরে কি একটা শুড বসাইলাম, দেখছেন সাবজেক্ট শুড, আর শুডের পর ভি1, ভি1টা কি দাঁড়াইলো আমার হচ্ছে মিস। এখন এখানে দেখেন অপশনে কি থাকবে, যে ওয়াক পাস্ট লিস্ট ইউ উড মিস দা, এই উড মুড আপনাদের দেওয়া যাবে নয়কারে না। কখন দিবেন, যদি দেখেন প্রশ্নের মধ্যে শুড শব্দটা নাই, আছে কি উড, শুড শব্দটাই নাই, প্রশ্ন তো দেখে আসতে হবে, তখন সেই ক্ষেত্রে উডটা অ্যান্সার দিবেন। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? হ্যাঁ, সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? অনেক সময় প্রশ্নের মধ্যে আমার চোখে দেখা চাকরি পরীক্ষার প্রশ্নের মধ্যে কি ছিল না, শুট ছিল না, কিন্তু শুট হচ্ছে 100% কারেক্ট। শুট যদি আমরা ফাইন্ড আউট করতে না পারি, অপশনে যদি আমরা না দেখি, সেই ক্ষেত্রে আমার অ্যান্সার হবে কি উড, সেই ক্ষেত্রে আমার অ্যান্সার হবে কি উড। বুঝতে পারছে সবাই? দেখছে সি সি সি, ওকে। তার মানে হি শুড ফল, শেষ। তাড়াতাড়ি হাঁটো, তা না হলে তুমি কি, আস্তে আস্তে হাঁটো, তা না হলে তুমি পড়ে যাবা। ওকে, মোটামুটি সবাই বুঝছি। ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ সো মাচ। এ ক্লিয়ার স্যার আব্দুল্লাহ আল মামুন মারুফ, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট এই ওয়ার্ডটা, ক্লিয়ার। ঠিক আছে, তারপর দেখেন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক ওয়েল, তার মানে কি আমি আমার কাজটা ভালো মতো শেষ করেছি। ঠিক আছে, কিভাবে শেষ করেছি দেখেন, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক ওয়েল, আমি এটা কিভাবে শেষ করেছি, কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে শুরু করে অফিস সহকারে কাম, এটাতে আসছে। কনজাংশন, কনজাংশন কি এখানে অ্যান্সার হয়? অপশন দেখেন, কনজাংশন কখনোই অ্যান্সার আসবে না। কনজাংশন মানে সংযোগ করা, তাই না? এখানে আমরা বলি সো
এখানে আমরা বলি অ্যান্ড, বাট, অর, নট অনলি বাট অলসো, ইদার ডট ডট অর, নিদার ডট ডট নট, তারপর হচ্ছে বোথ ডট ডট অ্যান্ড, এই শব্দগুলো আমরা ব্যবহার করি, তাই না, কনজাংশনে। আর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ তো এখানে কি বসবে? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক ওয়েল। অ্যাডজেক্টিভ বসতে হইলে এটার সাথে কে থাকতে হবে ভাই? নাউন থাকতে হবে। তার মানে এটা আমার অ্যাডজেক্টিভও আসতেছে না। এটা কি আমার প্রেপোজিশন হিসেবে কাজ করতেছে? এখানে কি প্রেপোজিশন বসবে? আসতেছে না রে ভাই। প্রেপোজিশন তো আমরা চিনি, হ্যাঁ, এট, অন, অফ, টু, ফ্রম, আন্ডার, বিনিথ, তারপর এটাকে কি বলে রাউন্ড, অ্যারাউন্ড, তারপর এটাকে কি বলে ইনটু, হ্যাঁ, আপ, ডাউন, এই যে কত শব্দ, এগুলো হচ্ছে আমার প্রেপোজিশন, এগুলো কিছুই আসতেছে না। তার মানে এটা হয়ে যাচ্ছে কি আমার অ্যাডভার্ব। যে এখানে কি বলা হয়েছে? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক ওয়েল, আমি কাজটা করেছি। কিভাবে করেছি? ভালো মতো করেছি। হাউ দিয়ে প্রশ্ন করে, আমি ক্লাসের শুরুতে নোটটা লিখে দিয়েছি, এখন আর নোটটা লিখবো না, ঠিক আছে? যে আমি কিভাবে শুরু করছি? ভালো মতো শুরু করেছি। তার মানে এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। সবার অ্যান্সার হয়েছে। এখন দেখেন, প্লিজ কাম এগেইন, এখানে প্লিজটা কি? কোন সেন্টেন্সে যদি এরকম সেন্টেন্স থাকে, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, যে কষ্ট করে আমাকে একটা কি দাও, হ্যাঁ, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও, ঠিক আছে? এই প্লিজ শব্দটা পুরো সেন্টেন্সকে মডিফাই করতেছে। যে শব্দটা পুরো সেন্টেন্সকে মডিফাই করে, তখন এটা হয়ে যায় কি? অ্যাডভার্ব। তার মানে এখানে প্লিজটা কি? অ্যাডভার্ব। এটা কখনো ভার্ব তো আসবেই না, অ্যাডজেক্টিভও আসবে না, কনজাংশন তো আরো না। সবাই বুঝছি না? ঠিক আছে, লিখছে? ওকে। ভার্বকে মডিফাই করে অ্যাডজেক্টিভ না স্যার? অ্যাডজেক্টিভ কেন? ভার্বের সাথে সম্পর্কে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ কিভাবে মডিফাই করবে? লিখছেন? ওকে। আব্দুল্লাহর মারুফ অ্যাডভার্ব, ওকে। তারপর হচ্ছে শুভ অ্যাডভার্ব, তারপর এটা কি? সুমাই অ্যাডভার্ব, মৃত্তিকা মির্জা অ্যাডভার্ব, ওকে। ঠিক আছে, তাহলে আমরা পরেরটায় চলে যাচ্ছে। দেখেন এখানে কি বলা যায়? ডিড নট নো দ্যাট হি ওয়াজ ড্যাশ দ্য কমিটি, ইন কমিটি, অ্যাট কমিটি, অন কমিটি, এগেনস্ট বাই কমিটি। ঠিক আছে, তাহলে এখানে কথাটা কি বলা আছে? যে আই ডিড নট নো দ্যাট হি ওয়াজ ড্যাশ দ্য কমিটি, ইন কমিটি, অ্যাট কমিটি, অন কমিটি, এগেনস্ট বাই কমিটি। খুব ঝটপট এটা উত্তর দিবেন সবাই, খুব ঝটপট এটা অ্যান্সার দিবেন। হ্যাঁ, এটার অ্যান্সারটা খুব ঝটপট দিবেন সবাই, ঠিক আছে? এটার অ্যান্সারটা খুব ঝটপট দিবেন সবাই। হ্যাঁ, অ্যান্সারটা ঝটপট দেন। কি হবে? আই ডিড নট নো দ্যাট হি ওয়াজ ড্যাশ দ্য কমিটি, হি ওয়াজ ড্যাশ দ্য কমিটি। খুব তাড়াতাড়ি অ্যান্সার দিবেন। সবাইকে লিখতে পারতেছে? সবাইকে লিখছে? আচ্ছা, ইন অ্যাট, ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর নাইস ট্রাই। হ্যাঁ, ওকে, লিখতে পারছে তাই না? ওকে ওকে। এখন দেখেন, আমরা জানি কোন বার মানে কি? সানডে, ঠিক আছে, মনডে, এরকম যখন বার শব্দটা থাকে, এই বারের আগে সবসময় অন বসে। অনের এছাড়া এক্সেপশনাল কিছু নিয়ম আছে, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা এক্সেপশনাল নিয়ম আছে। আপনি যদি কোনো কিছুর বিরুদ্ধে, মানে কি কমিটির বিরুদ্ধে যদি কোনো কাজ করেন, কমিটির বিরুদ্ধে যখন, হ্যাঁ, বিরুদ্ধে যখন কাজ করবেন, এটার সাথে সবসময় কি বসে? অন বসে। তার মানে কি? অন দা কমিটি। এই অন দা কমিটি মানে কি? এর বিরুদ্ধে থাকা, এটার সাথে থাকে না। পাটাপাটি একটা জিনিস শিখাইলাম না? কমিটির পক্ষে থাকলে এক হিসাব, আর যদি কমিটির বিপক্ষে থাকেন, যে এইরকম একটা কমিটি গঠন করছে, আমি এর পক্ষে না, আমি এখান থেকে রিজাইন দিচ্ছি, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি এটাকে সাপোর্ট করি না, তখন এটা কি হবে? অন দা কমিটি। অন দা কমিটি বলতেই বোঝায় আপনি এই কমিটির বাইরে আছেন, আপনি এটার সাথে সংযোগ মানে স্থাপন করতে যাচ্ছেন না। বুঝতে পারছেন? তার মানে এখানে কি হবে? আই ডিড নট নো দ্যাট হি ওয়াজ অন দা কমিটি, যে আমি জানি না। তার মানে এখানে কি আসবে? অন, ইন, অ্যাট, এগুলো আপনাকে ধোকা দিবে, বাট এগুলির দিকে তাকানো যাবে না একারে না। ঠিক আছে আর কি, বুঝতে পারছে সবাই? অন অন,
হ্যাঁ, বিরুদ্ধে কাজ করলে অন বসবে, তার মানে এখানে আমার পুরোটাই অন চলে আসবে। আচ্ছা, এখানে অনেকে আছে সামনে থেকে শুরু করে অ্যান্সার দেখার পর অ্যান্সার করছেন, হ্যাঁ, অ্যান্সারটা আরো আগে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু সহজ জিনিস না, এটা কঠিন একটা জিনিস। হ্যাঁ, ওকে, দেখেন ব্যাংকের পরীক্ষা, ঠিক আছে? আচ্ছা, দেখেন এগুলি বিসিএস আবার পাবেন, আপনারা গ্রেডে পাবেন। ডু নট ওয়েস্ট ইউর টাইম ড্যাশ ফেসবুক। এই ফেসবুক আপনারা কে ব্যবহার করেন না, ঠিক আছে? এটার অ্যান্সারটা ঝটপট দেন, ফেসবুকের অ্যান্সারটা ঝটপট দেন, ঝটপট। হ্যাঁ, 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দেন। ডু নট ওয়েস্ট ইউর টাইম ড্যাশ ফেসবুক লেখেন। ডু নট ওয়েস্ট ইউর টাইম ড্যাশ ফেসবুক। একজন হচ্ছে ডিনার কট খাইলাম। হ্যাঁ, বুঝতে পারছি আপনার অ্যান্সার, এটা সচরাচর পারার কথা ছিল না। এটার অ্যান্সার এইভাবে লিখবেন, আগেরটা 13 ছিল, এটা 14 নম্বর। 14 মানে 14 লিখে অ্যান্সার লিখবেন। হ্যাঁ, 14 নম্বর লিখে অ্যান্সার লিখবেন। কট আগে করছি স্যার, থ্যাংক ইউ সো মাচ, আগে করলে। হ্যাঁ, আর এভাবে ধোকাটা খাইলাম এরকমই। হ্যাঁ, লেখেন 14 পাশে লেখেন কি, ওই তো লিখতেছেন সবাই। হ্যাঁ, একদম পুরোটাই অ্যান্সার। অমিতাভ ঘোষ, ওকে। মাসুদ রানা, বাহ বাহ। একজন লিখছে ইন, থ্যাংক ইউ সো মাচ। একজন লিখছে যে ওয়ার্কে মরিকে একবার, ওটা এখন ওই জায়গায় আছে। 14 হচ্ছে অন, ভেরি গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে, সাব্বাস। এই তো হয়ে গেছে। তার মানে কি, যেহেতু ফেসবুকে আপনারা কি পরিমাণ সময় দেন নিজেরাই ফিল করেন। ডু নট ওয়েস্ট আওয়ার টাইম অন ফেসবুক, ঠিক আছে? তাহলে ফেসবুকের আগে কি হয়, অন হয়। এত পরিমাণ ফেসবুকে সময় দেন, এটার নিয়মটা আপনারা জানেন। আমার এটা দেখেই ভালো লাগছে। যদি ভুল করতেন আপনারা, যদি ভুল করতেন যে স্যার এটা হয় না, ম্যাক্সিমাম অন লিখছেন, অনটা হচ্ছে কি 100% সঠিক অ্যান্সার। হ্যাঁ, ওকে, চিন্তা করছেন ব্যাপারটা, যে এই জিনিসটা বেশি সময় দেন, তাই এটার অ্যান্সারটা আপনারা পেরে গেছেন। তার মানে আপনারা যেটাতে সময় দিবেন ওটাতেই সাকসেস হবেন। পড়াশোনায় সময় দিবেন, পড়াশোনায় সাকসেস। চাকরি টার্গেট নিয়ে পড়বেন, ওইখানে সাকসেস। যখন যে যেটা কাজ করবেন, খারাপ কাজ করবেন, এটা যদি টার্গেট থাকে, খারাপ কাজে সাকসেস হবেন। বুঝতে পারছেন? ভালো কাজ করে ভালো কাজে টার্গেট থেকে ভালো কাজে সাকসেস হবেন। তার মানে আপনার কি, ফেসবুকে ভালো সময় দেন, এটা নিয়ে রিসার্চ করেন, তাই এটার সাথে আপনাদের অন সুন্দর মতো হয়ে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমার অ্যান্সার হবে কি, অন। ওকে, বাস। এতক্ষণ ইনটিনও দেখছেন, সব ওভারও দেখছে, এখন অন বের হয়ে গেছে। হ্যাঁ, দেখেন, আই হ্যাভ বিন ওয়েটিং ড্যাশ 5 o'clock, ঠিক আছে, সিন্স ফর এট বাই করেন অন ফেসবুক। হইছে, খুশি লাগলো। ও এবার হইল স্যার, বুঝতে পারছি, ওকে। তাহলে এখানে কি হবে অ্যান্সার, আই হ্যাভ বিন ওয়েটিং ড্যাশ 5 o'clock। এটা কি হবে লেখেন, 15 লিখে অ্যান্সার লিখবেন। হ্যাঁ, তার আন্দাজে ডিল মারছে, হয়ে গেছে, হয়ে যাবে। লেখেন 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 লেখেন, ঝটপট লেখেন। এটার অ্যান্সার কি হবে লেখেন। এটা কি হবে? আচ্ছা, বাহ, সবাই অ্যান্সার করতেছেন। হ্যাঁ, একজন ফর লিখছেন, একজন সিন্স লিখছেন, এই দুইটা থেকে হবে। তার মানে আপনারা বুঝতেই পারতেছেন, বাই আসবে না, এট আসবে না। তার মানে কি, এই দুইটার যে কোনো একটা থেকে আসবে। এখন দেখেন, এই যে সিন্স শব্দটা লিখলাম না, সিন্স মানে হচ্ছে ফিক্সড। সিন্স মানে কি, ফিক্সড। আর ফর মানে হচ্ছে নন ফিক্সড। তার মানে কি, এটা হচ্ছে আমার ফিক্সড না। এখন আমি যদি বলি আমি 2 ঘন্টা যাবত পড়ছি, তখন আমরা কি লিখি, আই হ্যাভ বিন, হ্যাঁ, আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 hours। 2 ঘন্টা যাবত পড়ছে। কখন থেকে পড়তেছেন, আপনাকে এক্সাক্ট ডেটটা এখানে কি দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয় নাই। বলতেছেন 2 ঘন্টা থেকে পড়তেছে, সকালেও পড়তে পারেন 2 ঘন্টা থেকে, দুপুরে পড়তে পারেন, রাতে পড়তে পারেন। কখন পড়তেছেন, কোন সময় থেকে পড়তেছেন, ফিক্সড এখানে বলে নাই। এই ফিক্সড না বললে আমরা জানি ফর বসে। আবার যদি এখানে আমরা বলি যে ইট হ্যাজ বিন রেইনিং, হ্যাঁ, সিন্স, দেখেন, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 5 AM, মানে কি সকাল 5টা থেকে কি হচ্ছে, বৃষ্টি পড়ছে। এই যে এখন ভোর, এখানে কি 5 AM মানে কি একদম ফিক্সড বলছে, 5টা মানে 5টা থেকে বৃষ্টি পড়ছে, এই সিন্স হচ্ছে ফিক্সড। তাহলে এখানে কি বলছে দেখেন, আই হ্যাভ বিন ওয়েটিং ড্যাশ 5 o'clock। তার মানে আমি বিকাল 5টা থেকে আপনার জন্য ওয়েট করছি। তো বিকাল 5টা, যেমন আজকে আমি কি 4টা থেকে, বিকাল 4টা থেকে
আপনার হচ্ছে 7টা পর্যন্ত আমিও ওয়েট করতেছিলাম। তাহলে এখানে আমি তো যার জন্য বা যে কারণে ওয়েট করতেছিলাম, আমি কি বলি নাই তাকে ফোন দিয়ে যে আমি ওয়েট করতেছিলাম 4টা থেকে? তাহলে এটার সাথে কি আসবে? সিন্স শব্দটা আসবে। কি আসবে? সিন্স শব্দটা আসবে। হ্যাঁ, যেহেতু এটা ফিক্স, তাহলে অ্যান্সার হয়ে গেল কি সিন্স। ফরটাও আমার আসতেছে না। ওকে, সব অ্যান্সার হয়েছে না? সিন্স। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে গেলাম। নেক্সট এখানে কি, হি হ্যাজ বিন লিভিং ইন ইতালি। ঠিক আছে, সে ইতালিতে বসবাস করছে। টু এজেস, ফ্রম এজেস, ফর এজেস, সিন্স এজেস। যেহেতু আমরা এখানে হ্যাজ আছে, বিন আছে, লিভিং আছে, তার মানে প্রেজেন্ট, প্রেজেন্ট কি, প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, কন্টিনিউয়াস টেন্সে আছে যেহেতু এই সেন্টেন্সটা, তার মানে কি হয় আমার এখানে ফর বসবে, নয় এখানে আমার সিন্স বসবে। তার মানে টু এজেস, ফ্রম এজেস, এই দুটো আগেই বাদ, এই দুইটা কি আমার আগেই বাদ। ঠিক আছে, আচ্ছা, এই দুইটা আমার আগেই বাদ। তাহলে বাকি দুইটা থেকে আমার অ্যান্সার হবে। তা বাকি দুইটা থেকে আমার অ্যান্সার কি হবে? বাকি দুইটা থেকে আমার অ্যান্সার কি হবে? একজন লিখছে সিন্স এজেস, ঠিক আছে, তারপরে হয়েছে স্যার ওকে। এখানে সবার অ্যান্সারটা প্লিজ আমি দেখতে চাই, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা আসার মতো কোশ্চেন আসছে, তো আবারও আসবে। ঠিক আছে, কেউ লিখছে সিন্স এজেস, কেউ ফর এজেস। যেহেতু আমার টু ফ্রম আসবে না, যেহেতু এটা আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এখানে আমার কি হবে? আমি প্লিজ সবার অ্যান্সার দেখতে চাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, লিখতে সিন্স এজেস, ফর এজেস, সিন্স এজেস। ও একদম তালে তালে লিখতেছেন, সিন্স এজেস, ফর এজেস, সিন্স এজেস, ফর এজেস, সিন্স এজেস, ফর এজেস। সুন্দর একটা তাল মিলতেছে, মাত্র এখন দুইটা একসাথে হয়েছে, ফর এজেস। হ্যাঁ, এটা কি হবে? নেটে মেটে সার্চ দিয়ে লিখেন না কিন্তু আবার। ঠিক আছে, হ্যাঁ, ওকে। তাহলে এখানে দেখেন, হি হ্যাজ বিন লিভিং ইন ইতালি, মানে যুগ যুগ ধরে সে ইতালিতে কি থাকছে। কবে থেকে থাকতেছে? কখন থেকে থাকতেছে? 2000 সাল থেকে থাকতেছে, হ্যাঁ, নাকি আপনার হচ্ছে 2015 সাল থেকে থাকতেছে? এগুলো কোনো ফিক্সড কোনো কিছু বলে নাই। একটু আগে আমরা পড়েছি সিন্স মিন্স ফিক্সড, সিন্স মিন্স ফিক্সড, ফর মিন্স নট, হ্যাঁ, নন ফিক্সড, নন ফিক্সড বা কি নট ফিক্সড। ঠিক আছে, তাহলে এখানে কি আমাকে বলছে আমি কতদিন ধরে আছে? ভাইরা এখানে কি কিছু বলছে? কেন মিনিংটা বোঝার চেষ্টা করছেন না? এখানে বলছে যে আমি অনেকদিন ধরে, মানে সে বসবাস করছে, হি হ্যাজ বিন, কত বছর ধরে বসবাস করছে এটা বলে না, যেহেতু এটা ফিক্সড না, তার মানে এখানে আসবে কি ফর এজেস। এখানে কি আসবে? ফর এজেস। এখন অ্যান্সার অনেকগুলি খুব দ্রুত পাবো, কমেন্টস খালি উপরে উঠতেছে, এটার অ্যান্সার খুব দ্রুত চলে আসবে। হ্যাঁ, ঠিক আছে, এখানে কি ফর এজেস, ফর এজেস। ঠিক আছে, ফাটাফাটি 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন লেখেন, ফাটাফাটি ইম্পর্টেন্ট, এফ ডট এফ ডট আই। ওকে, এখন আমরা পরেরটা চলে যাই। আল্লাহু আকবার। দেখেন, শি হ্যাজ লিভড হিয়ার ড্যাশ 1975, তারপরে সিন্স, ফ্রম, আফটার, টিল। টিল মানে কি যতক্ষণ পর্যন্ত, হ্যাঁ, টিল তো আসবেই না। আফটার মানে কি লিভড হিয়ার আফটার 1975 এর পর সেখানে থাকে, এরকম না। এখন এখানে কি আসবে দেখেন, অসাধারণ লাগছে। ওকে, লেখেন এটা কি হবে বলেন, ঝটপট এটার অ্যান্সার বলেন, ঝটপট এটার অ্যান্সার বলেন, ঝটপট এটার অ্যান্সার বলেন, ঝটপট এটার অ্যান্সার বলেন। বলেন, সিন্স মানে ফিশ, এটা তো ঠিক আছে। এটার অ্যান্সার কি হবে? এখানে টিল আফটার আগেই বাদ দিয়ে দিছে। আগে আমাদের অপশন টেস্ট করতে হবে রে ভাই, অপশন টেস্ট ইজ মাচ ইম্পর্টেন্ট ইন দ্য এক্সাম হল। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে, শি হ্যাজ লিভড হিয়ার, সে 1975 সাল থেকে থাকছে। তারপর 1975 সালটাকে একটু আগে বললাম না, ফিক্সড করছে যে সে যুগ যুগ ধরে ইতালিতে থাকতেছে, ওখানে ফিক্সড বলে নাই। তখন একটা কথা বলেছি, সে 2000 সাল থেকে বা 2015 সাল থেকে থাকে, এরকম যখন ফিক্সড উল্লেখ করে দিবে তখন আমরা বলবো কি সিন্স। যেহেতু এখানে ফিক্সড এখানে কি ফিক্সড করে দিছে 1975 থেকে থাকে, তাহলে এখানে আমার কি আসতেছে অ্যান্সার সিন্স। কত গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো সিলেক্ট করা হয়েছে, আপনি বুঝতেছেন আপনাদের জন্য কত গুরুত্বপূর্ণ? আপনারা বুঝতেছেন না এগুলির মর্ম গিয়ে এই কোশ্চেন সেন্টার গুলি, মানে কোশ্চেন সিলেকশন গুলি খুবই ইম্পর্টেন্ট।
আপনাদের পড়াইতে যদি 1-1.5 ঘন্টা লাগে, কোশ্চেন সিলেক্ট করতে লাগে 3.5 থেকে 4 ঘন্টা। বুঝতে পারছেন যে কোনগুলি দিলে একসাথে অনেকগুলো ওরা পাবে আর কি। ওকে, তাহলে এখানে আমরা দেখি পরেরটা। আবার এখানে কি বলছে দেখেন, আবারও আপনাদের টেন্সে চলে আসলাম। হি লিভড ইন ঢাকা ড্যাশ 10 ইয়ার্স। সে 10 বছর যাবত বা 10 বছর ধরে এখানে আছে। হ্যাঁ, এটা কি হবে বলেন? ঠিক আছে, উইদিন তো আসবেই না, ফ্রমও তো আসবে না, এটা বুঝাই যায়। হয় সিন্স আসবে, নয় ফর আসবে। হ্যাঁ, এটা কি হবে বলেন? এটা কি হবে বলেন? এটা কি আসবে? এটা কি হবে বলেন? ঝটপট 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 ঝটপট। ঝটপট বলেন। কি আসতেছে? কেউ সিন্স বলতেছেন? আচ্ছা, সিন্স 10 ইয়ার্স। সে 10 বছর ধরে এখানে আছে। আমি 2 ঘন্টা যাবত পড়াশোনা করছি, একটু আগে আমি লিখলাম না? হ্যাঁ, আই হ্যাভ বিন কি, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা যাবত কাজ করতেছি। এখানে কি আমরা ফর বসাই না? কোন 2 ঘন্টা থেকে কাজ করতেছে আমরা কি বলতেছি? এটা কিন্তু ফিক্সড না। এনে কি বলছে, 10 বছর ধরে সে কি ঢাকা থাকে। তাহলে এই 10 বছর কোন 10 বছর? এটা বলছে 2000 সাল থেকে না 2025 সাল থেকে। আপনাকে তো ফিক্সড করে কিছু বলে নাই, তাহলে এখানে আপনি কিভাবে সিন্স বসাবেন? ঠিক আছে, তাহলে এটা কি আসবে? ফর চলে আসবে। তাহলে এখানে আসবে কি অ্যান্সার? ফর 10 ইয়ার্স। আমি 10 বছর যাবত এখানে আছে, সিন্স কেন দিবেন? 10 বছর যাবত আছে। 10 বছর কত সাল থেকে আছে এরকম তো ফিক্সড কিছু বলে নাই। ফিক্সড না বললে, বারবার বলতেছে ফিক্সড জিনিসটা বোঝার চেষ্টা করেন। ফিক্সড মানে কি? আমি বললাম, আমি যদি বলি আমি 9 ঘন্টা যাবত ক্লাস নিচ্ছি, সরি 11 ঘন্টা যাবত ক্লাস নিচ্ছি, সরি 12 ঘন্টা, সরি 13 ঘন্টা, সরি 24 ঘন্টা যাবত ক্লাস নিচ্ছি, তো এটাকে আমি বলছি ফিক্সড? এই যে কখন থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত নিচ্ছি। আমি যদি বলি যেমন সকাল 6:30 থেকে আমি ক্লাস নিচ্ছি, এখন কি হইলো? সকাল 6:30 একদম ফিক্সড করে দিচ্ছে, তখন এটা হয়ে যাবে সিন্স। এখন আমি 6:30 থেকে এই পর্যন্ত হিসাব করলে যদি 11-12 ঘন্টা হয়, তাহলে আমি কি বলবো যে সিন্স 12 আওয়ার্স? ওটা বলা যাবে না, তখন ফর 12 আমি এখনো পর্যন্ত রানিং নিচ্ছি, ফিক্সড হয় নাই। ঠিক আছে, তখন এটা কি হবে? ফর হবে। আহা ভুল। ওকে, তারপরে দেখেন পরেরটা, হি ইজ ড্যাশ পাংচুয়াল ড্যাশ এফিশিয়েন্ট। তারপর কি, হি ইজ নেইদার পাংচুয়াল বাট এফিশিয়েন্ট। নেইদারের সাথে সবসময় কি হয়? নেইদার ডট ডট নর হয়। তার মানে এটা আমার অ্যান্সার হবে না। তার ভুল হচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ বেকার ভাই। হ্যাঁ, নামটাও দিচ্ছেন। হ্যাঁ, সেই নাম। ওকে, পরে আবার কি বলছে? হি ইজ বাট ভেরি পাংচুয়াল বাট এফিশিয়েন্ট। পাংচুয়াল এবং এফিশিয়েন্ট একই শব্দ, ঠিক আছে, মানে কর্মের কথা বলা হইতেছে। বুঝতে পারছেন? তাহলে ভেরি বাট হয় না। তারপর ইদার অর হয়, ইদার ডট ডট অর বা নিদার ডট ডট নট, দুইটা থেকে একটা হবে। হি ইজ ইদার পাংচুয়াল অর এফিশিয়েন্ট, মানে সে হ্যাঁ হয় পাংচুয়াল অথবা এফিশিয়েন্ট, এরকম কোনো কথা হয়? দুইটা তো পজিটিভ কথা, তাই না? যে আমি, ঠিক আছে, হয় পড়াবো, ঠিক আছে, অথবা আমি বুঝাবো। হয় পড়াবো অথবা বুঝাবো, এটা কোনো সেন্টেন্স হয়? এরকম আসে না। এখানে কি, হি ইজ নেইদার ডট ডট নট। এখানে যদি নেইদার বসান তাহলে কি আসতেছে? নেইদার ডট ডট নট, না এটা না সেটা। হি ইজ নেইদার পাংচুয়াল, না পাংচুয়াল না এফিশিয়েন্ট, মানে কর্মক্ষমতা সম্পন্ন ব্যক্তি। তার মানে কি, সে পাংচুয়ালও না, সে এফিশিয়েন্টও না। ঠিক আছে, আর আপনি যদি ইদার ডট 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 দেন, তার মানে কি, সে পাংচুয়াল অথবা সে কর্মক্ষমতা। এটা হয় কর্মক্ষম ব্যক্তি, পাংচুয়াল অথবা কর্মক্ষম, এরকম কোন সময় কথা আসবে না। তাহলে অ্যান্সারটা কি আসবে আমার? নেদার ডট ডট নট। সে পাংচুয়ালও না, সে এফিশিয়েন্টও না। বুঝতে পারছে? ওকে ওকে, যাক, একটা ব্যালেন্স ছিল প্রথম থেকে 286-90 জন, এখন ওই 80 থেকে 90 জনের মধ্যে আছে। তার মানে ক্লাসটা খুব ভালো এনজয় করতেছেন, আশা করি বাকিটা বুঝতে পারবেন। হ্যাঁ, ওকে, তাহলে এখানে ক্লাস নাসির স্যারকে বলবো একটু আসার জন্য, একটু কথা আছে। নাসির স্যার, নাসির, আচ্ছা শুনেন,
তাহলে এখানে যে জিনিসটা আছে দেখেন, সবার শেষে তো একটা কথা লিখে এখানে আমি আজকে লাল কালি দিয়ে লিখলাম হ্যাপি লার্নিং এন্ড ঈদ মোবারক। ঠিক আছে, আমার তরফ থেকে আপনাদের ঈদ মোবারক। ঠিক আছে, পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ক্লাস কেমন লাগলো একটু জানাবেন, সবকিছু বুঝতে পারছে কিনা একটু জানাবেন। হ্যাঁ, এখন সবাই অ্যান্সার লিখতেছেন। হ্যাঁ, হ্যাপি লার্নিং। ঠিক আছে, হ্যাপি লার্নিং মানে কি সবসময় পড়াশোনা আনন্দময় হোক এবং ভালো থাকুক, ভালো থাকেন। ঈদ সবাই ঠান্ডা মাথায় সুন্দর মতো কাটাবেন। যখন ঈদের ছুটি কাটাবেন আনন্দময় কাটাবেন। ঈদের মধ্যে তো আপনারা মানে অন্য কোনো প্রেশার নেবেন না, যখন যেটা করবেন ওটার প্রতি মনোযোগী হবেন। ঠিক আছে, ওকে। হ্যাঁ, ওকে, সবাই বুঝতে পারছি তো? না না বুঝনের কি হচ্ছে? স্যার আসেন, এই দেখেন নাসির স্যার আসছে, চিনছেন না নাসির স্যার? আরেক স্যার এসে হাজির হইলো। যাই হোক, ঈদ মোবারক, না ঈদ মরাবক, মোবারক বেকারদের জন্য মরাবক। কারণ এই ঈদে যদি একটা চাকরি থাকতো, আজকে স্যালারি নিয়ে বাবার জন্য একটা পাঞ্জাবি কিনে নিয়ে যেতে পারতেন, মায়ের জন্য একটা শাড়ি কিনে নিয়ে যেতে পারতেন। দুঃখটাই একটা জায়গায়। এই জন্য ধ্যান জ্ঞান মন একেবারে স্ট্রিট একটা রুট লাইনে রাখেন যে আমার চাকরি লাগবেই। 6টা মাস বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী সবাই ছেড়ে দেন, ভাবেন যে আপনার আপন শুধুমাত্র বই আর টেবিল। কারণ এই দুইটারে যদি 6টা মাস সময় দিতে পারেন নাগাতার, ওই যে 5 দিন পড়লাম 6ষ্ঠ দিনে গিয়ে নাই হাওয়া হয়ে গেলাম, এই ধরনের ইন্টেনশন যুক্ত স্টুডেন্টরা কখনো সফল হয় না। ওরাই আপনার 6 বছর পরে বলে যে 6 বছর ধরে পড়তেছি আমার চাকরি হয় না, তুই 6 মাসে পড়বি। ওর 6 বছর না, ওরা যদি 12 বছর সময় দেন তাও চাকরি হবে না। আপনারা যারা আছেন ইন্টেনশন নেন, ডু আর ডাই, 6 মাস নাগাতার পড়বো, চাকরি হবেই। একটার পর একটা চাকরি হইতেই থাকবে। ওই মেসির মতো খেলোয়াড়ে পরিণত হয়ে যাবেন। যখন দেখবেন যে আপনি একটা চাকরিতে টেকা শুরু করছেন, তখন ভেবে নেবেন যে আপনি খেলুড়ে। এখন আপনি যে পরীক্ষা দিবেন সে পরীক্ষায় টিকবেন। এই জন্য দেখবেন যারা চাকরি পায় তারা একটার পর একটা পাইতেই থাকে। কেন পায়? কারণ মাথা তৈরি করা। মাথাটা একবার তৈরি করেন, দেখবেন চাকরি হয়ে গেছে। ইন্টেনশন রাখেন। এই কুরবানির ঈদে, রোজার ঈদে দিতে পারেনি, তাতে কি হয়েছে? সামনের রমজান ঈদে বাবাকে কমিটমেন্ট করেন, মাকে কমিটমেন্ট করেন, পরিবারকে কমিটমেন্ট করেন যে ডু অর ডাই, যে কোনো মূল্যে বাবা তোমাকে কমিটমেন্ট করলাম, মা তোমারে কমিটমেন্ট করলাম, সামনের রমজান ঈদে তোমাদের জন্য ঈদের কেনাকাটা করব আমি আমার সরকারি চাকরির স্যালারির টাকা দিয়ে। এই ইন্টেনশনটা রাখেন, এই ক্ষোভটা রাখেন, দেখবেন সফলতা চলে আসবে। তো আমার কলেজের ভাই, কলেজের বোন, আমরা জানি, দেখেন এই যে স্যার যে ক্লাস নিল, একটা এমসিকিউ এর পেছনে যে কি পরিমাণ ব্যাখ্যা, ওরে বাবা রে বাবা, আর কি পরিমাণ উদাহরণ। তার মানে এই যতগুলো এমসিকিউ পড়লেন, এগুলো দিয়া আপনি যে কি পরিমাণ ইনফরমেশন জানতে পারছেন, একটা এমসিকিউ এর সাথে যা রিলেটেড তার পুরো টপিকটাই মনে হয় স্যার শেষ করে দিল। তো আসলে বেসিক প্রবণ যারা ডেপ থেকে তথ্য জানে, তারা আপনাকে তথ্য দিবে, আর এই তথ্যগুলো নিতে পারলে আপনি সফল। এখন অন্যান্য টিচারের মতো স্যার যদি খালি ধরতো আর কাটতো, ধরেন এই দাদা করে আসলে ক্লাস হয় না, বা পরীক্ষার হলে গিয়ে আসলে ভালো কিছু করা সম্ভব না। কেন হইলো না, আগে ব্যাখ্যা শেখেন। এরপরে আপনি এই রিলেটেড 1 লক্ষ প্রশ্ন আসলে সেটা যাতে আপনি পারেন। ইন্টেনশন রাখবেন সবসময় বেসিক থেকে শেখার, শর্টকাট না। অনেকে দেখবেন মডেল টেস্ট স্টাইলে খালি করে এটার উত্তর কি, এটার উত্তর কি। এভাবে আসলে এমসিকিউ সলভ ক্লাসে শুধু এমসিকিউ সলভ করে গেলে হবে না। স্যার যেমন আজকে বাছাই করছেন, প্রায় 2-2.5 ঘন্টা গবেষণা করে যে এমসিকিউ গুলো আপনাদের দেওয়া উচিত, এই এমসিকিউ গুলোকে যাচাই বাছাই করে তারপরে এমসিকিউ গুলো রাখছে, যাতে করে এই রিলেটেড প্রশ্ন প্রতি বছর যেহেতু পরীক্ষায় আসে, আবার আসবে, কমন পাবেন। এবং আজকে যে ব্যাখ্যাগুলো শিখছেন, এই ব্যাখ্যাগুলো থেকে হরহামেশা প্রতিটা জব পরীক্ষায় মিনিমাম যদি না পান, মিনিমাম যদি নাও পান, তাও 2 মার্ক কমন পাবেন, ম্যাক্সিমাম 4 মার্ক কমন পাবেন, 4 থেকে 5 মার্ক। বুঝতে পারছেন? মানে কথা যেটা দেওয়া হয়েছে, কথার সাথে প্রমাণ পাবেন পরীক্ষার হলে গেলে, যারা শেষ পর্যন্ত ক্লাস করছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে হ্যাঁ, ক্লাস শেষ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে করছেন। যে কয়জন ছিলেন একজনও কমেন্ট নাই, উল্টারও বাড়ছেন। এটাই ভালো লাগছে যে আসলে এই ধরনের ক্লাসগুলো সবার জন্য না, ফাঁকিবাজ স্টুডেন্টের জন্য না, ডেডিকেটেড স্টুডেন্টের জন্য। কারণ আজকে ক্লাসটা যারা করছেন তারা প্রত্যেকেই ডেডিকেটেড এবং প্রচুর লেখছেন, লেখা লাগছে। ক্লাস শুধু করলাম, বৈশাখ শুধু দেখলাম, আসলে এটা ক্লাস বলে না। ক্লাস করবেন, এমন ক্লাস করবেন যে ক্লাসের মাধ্যমে শিখতে পারবেন,
আপনার খাতায় যাতে লেখা হয়, কিছু না কিছু যাতে লিখতে হয়। ওকে স্যার, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ক্লাস আমাদেরকে উপহার দেওয়ার জন্য। স্যারকে অসংখ্য ধন্যবাদ। রাতুল স্যার আমাদের রেগুলার ক্লাস নেবেন, পেইড বেসে স্যারের রেগুলার ক্লাস পাবেন ইনশাআল্লাহ। স্যারের ক্লাসগুলো আপনারা ফার্স্ট টু লাস্ট শুধু নোট করবেন, পরীক্ষার হলে যাবেন, দেখবেন 95% ইংলিশে আপনি এমনি আনসার করতে পারতেছেন। কারণ ওই পটকাবাজি করে উপরে উপরে অল্প অল্প করে পড়ানোর মতো স্যার কিন্তু রাতুল স্যার না। সে বাড়তি কোনো কথাও বলে না। এই যে পড়ানো শুরু করে, নাও তোমরা নাও, কারণ তোমাদেরকে নিতে হবে। পরীক্ষার হলে ভালো একটা মার্ক অর্জন করতে গেলে তোমাকে কি করতে হবে? ভালোভাবে নিতে হবে, তাইলেই তুমি ভালো একটা মার্ক অর্জন করতে পারবা। শুধু উপরে উপরে অল্প অল্প করে পড়ায় আসলে মার্ক কমন পাওয়া যায় না। তো যাই হোক, ইংলিশে আমরা রেগুলার ক্লাস করব, স্যারের ক্লাস পাবো, সেটা হোক লিটারেচার, সেটা হোক গ্রামার, ইনশাআল্লাহ স্যারের সাথে প্রতিটা ক্লাসে দেখা হবে। এবার আসি স্যার, ঈদ সালামি অফার আপনার উপলক্ষে দিয়ে দেই। হ্যাঁ আচ্ছা, রাতুল স্যারের উপলক্ষে আজকে একটা ঈদ সালামি অফার দিয়ে দেই। ঈদ সালামি অফার অর্থাৎ যারা আজকে এখানে আছেন, যদি কেউ আমাদের প্রাইমারি নিবন্ধন এবং 10 থেকে 20তম গ্রেডে ভর্তি না থেকে থাকেন, তাহলে তাদের জন্য ঈদ সালামি অফার। অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে এত কম টাকায় আপনাকে এত বিগ অফার কেউ দিবে না, কিন্তু আমরা জব মেডিসিন দিলাম, সাথে একটা বইও দিব গিফট। অর্থাৎ যারা প্রাইমারিতে ভর্তি হবেন তারা শুধুমাত্র কেবলমাত্র স্যার 1250 টাকায় ঈদ সালামি অফারে ভর্তি হওয়ার সুযোগ পাবেন এবং সাথে বই পাবেন। শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। ঈদ সালামি অফার ভাই, বেকারদের কাছে 1250 টাকা মানে 12,50,000 টাকা, এটা আমরা ফিল করি। একটা বেকার যখন পকেটে হাত দিয়ে দেখে তার পকেটে 500 টাকা আছে, সে অনেক বড় লোক ভাবে। তারে 500 টাকা আছে, এখনো চলতে পারবো। আগামী 10 দিন প্রতিদিন 50 টাকা করে খরচ করার জন্য 50 বার ভাবে, এটা আমরা ফিল করি। এই জন্য আমরা এটাকে 1250 টাকা আমাদের সাপেক্ষে হইলেও আপনাদের সাপেক্ষে এটা 12 লাখ টাকার সমান। তো যাই হোক, যারা প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেডের ডু অর ডাই বেসে যারা যুক্ত নাই, তারা আমরা চাইলে এই অফারে ভর্তি হইতে পারবো, 1250 টাকার অফারে ভর্তি হইতে পারবো। তো যারা ভর্তি হইতে চাচ্ছি তারা আমরা 019015195001 এই যে নাম্বারটা দেখতেছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনাদের নাম্বার শেয়ার করে রাখলেও ভর্তি হইতে পারবেন। অথবা আপনি যদি ইনস্ট্যান্ট কল করে ভর্তি হইতে চান, 010203040506, এগুলো সবই আমাদের হটলাইন নাম্বার। এই নাম্বারগুলোতে কল করেন, কল করে ভর্তি হইতে পারবেন। এখন বাজে 11:50 আর সরি 10:50, জাস্ট 10 মিনিট পর্যন্ত ভর্তি হইতে পারবেন। এই 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন তারা প্রত্যেকে 1250 টাকা ভর্তি হইতে পারবেন। আর যদি কোনো কারণে বাই এনি চান্স আজকে ভর্তি হইতে নাও চান, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ইনস্ট্যান্ট লিখবেন ডু অর ডাই প্রাইমারি, ডু অর ডাই 10 থেকে 20 গ্রেড, ডু অর ডাই নিবন্ধন লিখে আপনার নাম্বারটা শেয়ার করে রাখবেন। না লেখার কিছু নাই, ডু অর ডাই ব্র্যাকেটে লিখবেন প্রাইমারি অথবা নিবন্ধনের এন, ডু অর ডাই 10 থেকে 20তম গ্রেড। এরপর এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে আপনি কি করবেন, আপনার নাম্বারটা শেয়ার করবেন। এই যে নাম্বারটা শেয়ার করলেন, আগামীকালকে সকালে আমাদের প্রতিনিধিরাই, আপনার ফোনের টাকা খরচ করা লাগবে না, আমাদের প্রতিনিধিরাই আপনাকে কল করবে। বেকারের আমরা জানি আপনাদের ফোনে ম্যাক্সিমামেরই ফোনে টাকা থাকে না, মিনিট কিনলে মিনিট শেষ হয়ে যায়, বা টাকা ভরলে টাকা এমবি চালাইতে গিয়ে দেখা যায় যে টাকা আউট হয়ে যায়। এই জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের স্টুডেন্টরা মেসেজ করলে আমাদের প্রতিনিধি, আপনি ভর্তি হন আর না হন, আমাদের প্রতিনিধিরাই আপনাকে কল করবে। আমাদের প্রাতিষ্ঠানিক ভাবে টাকা খরচ হোক, আপনার পকেটে টাকা খরচ করার কোনো দরকার নেই, ঠিক আছে? তো আমি আর ডিলে না করি, যারা ডু অর ডাই বেসে আমরা আসতে চাচ্ছি তারা তাদের প্রত্যেকে আমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে লিখবো ডু অর ডাই প্রাইমারি, ডু অর ডাই নিবন্ধন, ডু অর ডাই 10 থেকে 20 গ্রেড। এবং আপনি কয়টার ব্যাচে ভর্তি হইতে চান, আমাদের 3টা ব্যাচ কিন্তু নতুন রান করছি আমরা। আগামীকালকে আমার ক্লাস পাবেন, নাসির স্যারের ক্লাস পাবেন আমাদের এই ডু অর ডাই ব্যাচে। আমরা সকাল 10টায় একটা ব্যাচ রান করছি, এরপরে হচ্ছে আপনার 7টায় একটা ব্যাচ আছে আমাদের, এরপরে হচ্ছে আমাদের রাত 9টায় একটা ব্যাচ আছে। সো 3টার যে কোনো সময় আপনার যেটা সুইটেবল টাইম, এই সুইটেবল টাইমে আপনি হচ্ছে আমাদের এই কোর্সে যুক্ত হয়ে ক্লাস করতে পারবেন, ঠিক আছে? টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তাইলে ঠিক আছে সবাই, আজকে আর আমরা ডিলে না করি, অনেক সময় ধরে স্যারের ক্লাস করলাম আমরা। স্যার একই সময় 2টা ক্লাস থাকতে পারে, আপনার 2টা ব্যাচ থাকতে পারে, আমাদের একই সেটআপে 3টা ক্লাস নেওয়ার রেকর্ড আছে, কারণ আমাদের তো ভাই ব্যাচ বেশি, স্টুডেন্ট বেশি, সো ক্লাস নিতে হয় মাঝে মধ্যে। এগুলো আমরা আমাদের মতো করে মানায় নেই। সো আপনি যে ব্যাচে আছেন ওই ব্যাচে ডেডিকেটেডলি ক্লাস করবেন। সো ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সবার সুস্থতা কামনা করে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।
স্যার কই গেল জুবার ভাই? ক্লাস কাট